আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো রেগুলার বেসিসে আমরা ভিডিও দিচ্ছি। জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের শুক্রবারে কোনো ভিডিও আসবে না। অ্যান্ড লাস্টলি আমি এত জোর করে আমি কোনো কিছু শিখাতে চাই না কাউকেই। আমি দিচ্ছি কারণ সাইবার সিকিউরিটি নিয়ে অনেকেই মানে শিখতে চায়, বাট রিসোর্স খুঁজে পায় না। তো এই কথা চিন্তা করে এই জিনিসগুলো আমি দিচ্ছি। না আপনি যদি মানে এগুলা বেস্ট ইউজ না করতে পারেন বা অলসতা করেন, তাহলে অবশ্যই আপনি এখানে মানে আপনার ফাইজলামি করতেছেন এখানে। শেখার ইচ্ছা নাই। সো আপনি অন্য কিছু যাই করেন না কেন, আপনি মানে যাই ইচ্ছা করেন, আমার কিছু যায় আসে না। মানে আপনি করলেও বা না করলে আমার তার কোনো লাভ নেই বা ক্ষতিও নেই। এরকম ব্যাপারটা। সো আর আপনি ইউজ করলে আপনারই লাভ। আ দ্যাটস অল, আমার আর কিছু বলার নেই। বাট সাইবার সিকিউরিটি নিয়ে ফাইজলামি না করাই ভালো। কারণ এইটা নিয়ে আমি অনেক পেশিয়েন্ট। আমি এইটা নিয়ে অনেক মানে আপনারা অনেকেই আছেন আমার থেকে ১ বছর অন্তত বড় হবেন। ১ বছর বড় হবেন অথবা সেইম এজের হবেন অথবা ১ বছর ছোট হবেন। এর বেশি হবেন না আপনারা যারা নতুন আসছেন। সো আপনারা মূলত আ বলতে হবে প্যাশনেট না। যদি আপনি এখনো পর্যন্ত ওই মানে জাস্ট এক্টিভিটি গুলো দেখছেন, সিন করছেন, কিন্তু আপনি অ্যাকশন এ কোনো কিছু নেই। বা আ আপনারা যেজন্য আসছেন যে কথায় কাজে যে কোনো ধরনের মিল পাওয়া যায় না এইরকম। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ফাইজলামি করতেই আসছেন, কোনো কিছু শিখতে আসেন নাই। আমি জাস্ট সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি এরকম না, আমি মাল্টি সেক্টর। আমি প্রোগ্রামিং আগে করতাম সাইবার সিকিউরিটিতে আসার আগে। আমি ক্লাস 9 থেকে প্রোগ্রামিং করি। সো এই সময় আপনার প্রোগ্রামিং হয়তো অনেকে জানতেন না। যারা একটু মানে আ এই জিনিসটা নিয়ে একটু কনসার্ন ছিলেন তারা হয়তো শিখেছেন। বাট আমি ক্লাস 9 থেকে প্রোগ্রামিং শিখা শুরু করছিলাম। এরপর থেকে আমি ওয়েব ডেভেলপমেন্টেও ছিলাম। ছেড়ে দিছি ৩ বছর বা ৪ বছর আগে। বা ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় ছেড়ে দিয়েছি। আমি ফুল স্ট্যাক ডেভেলপার ছিলাম। সো ইত্যাদি জিনিস নিয়ে এখন আর কাজ করি না। আমি ফুল টাইম সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি। পাশাপাশি ব্লকচেইন নিয়ে কাজ করা হয়। অ্যান্ড আমি হচ্ছে সামওয়ান যে অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো ফিল্ড নিয়ে অ্যাকচুয়ালি বসে থাকতে চাই না। আমি কন্টিনিউয়াস লার্নিং এই থাকি। আ সবসময় শিখাতেই থাকি। ফর এক্সাম্পল আমার যদি বলা হয় ধরেন গেম ডেভেলপমেন্ট নিয়ে ইন্টারেস্ট আসে, তাহলে আমি গেম ডেভেলপমেন্ট ইন্টারেস্ট নিয়ে আমি কাজ করতে পারব। আ কাজ বলতে এখানে আমি এটা বলতেছি না যে আ ফুল টাইম দিতে হবে। আমি জাস্ট যদি ২ ঘন্টা টাইম দিই রেগুলার, সেটাই আমার জন্য এনাফ। এরকমভাবে অনেক কিছুই শিখছি আমি। যে আমি যেটা হচ্ছে টাইম শিডিউলিং করেই শিখি। এইজন্য আমি শিখতে পারি। যেটা সবাই পারে না। ফাস্ট লার্নিং এর সবার সম্ভব হয় না। কারণ সবার ক্যাপাবিলিটি সেম থাকে না। সো এটা সমস্যা তো নেই। সমস্যাটা হচ্ছে যে চেষ্টা না করা। চেষ্টা না করা হয় কোনো কিছুই হবে না। তো এখনো মানে যদি প্যাশনেট হয়ে থাকেন, ওয়েলকাম টু সাইবার সিকিউরিটি। আপনি অনেক কিছুই করতে পারবেন। অ্যান্ড টাকা-পয়সা নিয়ে কথা কখনো বলব না। বাট যদি বলা হয়, মানি আছে। আর প্যাশন এর কথা বললে বা পেশিয়ান এর কথা বললে অনেক ফান হবে এই সাইবার সিকিউরিটিতে। আমি কাজ করছি, আমি বুঝতে পারছি এইজন্য আমি বলছি। আর আমার সাইবার সিকিউরিটি আসার যে ৬-৭ বছর এরকমও না। ম্যাক্স হলে আমি ২.৫ বছর ধরে আছি। বাট আমি কম সময় শিখতে পেরেছি এইজন্য। ইভেন এরকমও মানুষ আছে যারা আমার অনেক আগে থেকে আসছে। বাট স্টিল আমার কাছ থেকে আমি ওদের ক্লাস নিছি। তো আপনারাও পারবেন। জাস্ট শুরু করে দেন। আর যারা এখন থেকে আপনি শুনতেই পাচ্ছেন আমার ভয়েসটা খুবই ক্লিয়ার। কারণটা হচ্ছে যে আমি মূলত নতুন একটা মাইক্রোফোন কিনেছি। যাই হোক, আ যারা আগে ক্লাসগুলো করেন নাই করে নিবেন। ঠিক আছে? আ নেক্সট ক্লাসে আমি প্র্যাকটিস সেশনে আবার চলে যাব। সো আমরা প্র্যাকটিস সেশনে ওই যে আমাদের ওভার দ্য এয়ার যে ব্যান্ড ইন গেমস ওখানে 1 থেকে 10 করছি। নেক্সট লেসন বা আগামীকালকে আমি 11 to 30 মানে সবগুলা লেভেল দেখাই ফেলবো। আমি বলব এইগুলা সলভ করতে এআই এর হেল্প নিবেন না। গুগল আপনি করতে পারেন। কোন একটা কমান্ড ভুলে গিয়েছেন এরকম হতে পারে। বাট এআই এর হেল্প নিবেন না। নো। কখনোই এআই এর হেল্প নিবেন না এই ধরনের প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। যেকোনো ধরনের প্রবলেম সলভ এর ক্ষেত্রে এআই এর হেল্প নিবেন না। আপনি কোন কিছু বুঝতে পারছেন না এইটা এক্সপ্লেনেশন এর জন্য বা কোন কিছু শিখার জন্য আপনি এআই এর হেল্প নিতে পারেন। বাট কোন কিছু সলভ এর জন্য কখনো এআই এর হেল্প নেয়া যাবে না। এআই আসার পর থেকে আমরা অনেক অলস হয়ে গিয়েছি আসলে। সো যাই হোক, আমরা আমাদের টপিকে ব্যাক করি। বাট আমি চাই আপনারা সিরিয়াস হন, ভালো কিছু করতে পারবেন। আমার এটা করলে ওএসসিপি প্রিপারেশন হয়ে যাবে। ভেন্ডর এক্সাম এটা ভেন্ডর সার্টিফিকেট এক্সাম। ভেন্ডর সার্টিফিকেট এক্সাম নিয়ে আমি আরো সামনে অনেক ডিটেইলস এ কথা বলব।
বাট এই কোর্সটা শেষ করতে পারলে আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন প্রফেশনালি বা বাউন্ডি হান্টিং করতে পারবেন। এই দুইটা নিয়ে আমি শিওরিটি বলতে পারি। ওএসসিপি প্রিপেয়ার হয়ে যাবেন, ইজিপিডিও আপনি দিতে পারবেন, ইডাব্লিউপিডি ইডাব্লিউপিডিএক্স এই দুইটাও দিতে পারবেন। কারণ এই কোর্সে আমি এপিআই নিয়েও কাজ করব, এপিআই নিয়েও আমি দেখাবো, ওয়ার্ডপ্রেস নিয়েও কাজ দেখাবো, উইন্ডোজ পেন টেস্টিংটাও দেখাবো, ইউএসই বাইপাস ইত্যাদি জিনিসপাতিগুলো দেখাবো। এগুলো কিন্তু অনেক টাফেস্ট টপিক, বাট এগুলো তখন আপনার জন্য সহজ হয়ে যাবে কারণ আপনারা সিরিয়ালি স্টেপ বাই স্টেপ এগিয়েছেন আসলে। তো যাই হোক, আমরা একটু ব্যাক করি। তো এগেইন আমি প্রথমত স্লাইডে চলে যাব। সো প্রতিদিন আমি যেহেতু স্লাইডেই যাই প্রথমত, তাই আমি আজকে স্লাইডে যাব। তো এখানে কোনো কিছু বুঝতে হবে না অ্যাকচুয়ালি। সো আজকের ক্লাসটা প্রথম অর্ধেক সময়টা অ্যাকচুয়ালি আপনাদের জন্য বোরিং হতে পারে, আর বাকি অর্ধেক সময় একটু প্র্যাকটিক্যালি, ফুললি প্র্যাকটিক্যাল না, কারণ আমি জাস্ট ওভারভিউ দিব। প্রফেশনালি কোনো আমি স্ক্রিপ্ট মানে রাইট করে দিব না, বা স্ক্রিপ্ট আমি লিখবো না। কারণ স্ক্রিপ্টটা লিখবো আমি, মানে আমাদের এটা হচ্ছে যে আপনার আম, আলাদা একটা মডিউলই আছে, মানে এই লিনাক্সটা শেষের পর তারপর ক্রিপ্টোগ্রাফিটা পড়বো আমরা। ক্রিপ্টোগ্রাফির পরে ক্রিপ্টোগ্রাফি রিলেটেড কিছু প্রবলেম সলভিং করবো আমরা সিরিয়ালি। এরপরে আমরা ব্যাশ স্ক্রিপ্টিংটা শুরু করব। ওই ব্যাশ স্ক্রিপ্টিং এ আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিস দেখবো, আমরা অনেকগুলো প্রজেক্ট করব এখানে, তারপরে আমরা বাকি জিনিস পাইতে যাব। এরপর নেটওয়ার্কিংটা আসবে। নেটওয়ার্কিংটা যখন শেষ হবে তারপর আমরা ওয়েবের কিছু বেসিক্স নিয়ে দুইটা ভিডিও বা একটা ভিডিও ডেডিকেটেড আসবে। এরপরে আমরা মূলত আমার পেন টেস্টিংটা শুরু হবে। সো এখানে অনেকগুলা, মানে ধরতে পারেন 30 থেকে 35টা ভিডিও এখানেই তো চলে যাচ্ছে। এরপরে আমরা পেন টেস্টিং শুরু করছি। সেটা একটু সময় নিবে, আমাদের অপেক্ষা করতে হবে, মেইন কথা হচ্ছে এটাই। যাই হোক, তো আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি যে একটু শিওর হয়ে নেই, আমি অ্যাকচুয়ালি বারবার শিওর হই। এই কারণটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি ভয় থাকে যে হঠাৎ করে যদি অ্যাকচুয়ালি ভিডিওটার রেকর্ড বন্ধ হয়ে যায় তখন তো আবার নতুন করে শুরু করতে হবে। যাই হোক, তো প্রথমে একটু থিওরি নিয়ে আলোচনা করা যাক। লিনাক্স অপারেটিং সিস্টেম হোক বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হোক, এখানে আমার যে আর্কিটেকচারটা তো বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কম্পিউটার যে রান করছে এটার ভেতরে কি আছে, কি থাকার কারণে আমার রান করছে। তো কিছু কম্পোনেন্ট আছে, কিছু হার্ডওয়্যার কম্পোনেন্ট, সেগুলো নিয়ে জানতে হবে। যে হার্ডওয়্যার কম্পোনেন্ট আর সফটওয়্যার, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটার মধ্যে পার্থক্য এখন আমরা অনেকে জানি না। আচ্ছা, এটা জিনিস নিয়ে আমরা বলি। তো এই জিনিসপাতি যারা সিএসসি নিয়ে পড়াশোনা করে, আজকে অনেকগুলো টার্ম বলবো, সিএসসি নিয়ে যারা পড়াশোনা করে তারা অলরেডি জানে, বাট এগুলো কিভাবে চেক করতে হয় আমাদের কম্পিউটার বা লিনাক্সে সেগুলো জানে না, তো সেগুলোও দেখবো। বাট আমাদের হার্ডওয়্যার বলতে বোঝানো হয় যেগুলো টাচ করা যায়। সহজে বললে হার্ডওয়্যার হচ্ছে এমন কিছু ডিভাইস যেগুলো টাচ করা যায়, সফটওয়্যার টাচ করা যায় না, এগুলো ভিজুয়ালাইজ করা যায়। এগুলো আমরা বুঝতে পারছি, আমরা যেটা ইউজ করছি। উদাহরণস্বরূপ আমি ক্রোম, এটা একটা সফটওয়্যার বা এটা একটা ওয়েব ব্রাউজার। ঠিক তেমনি ভাবে একটা ওয়েব সার্ভার বললাম। তারপর আমি আরো অনেকগুলো সফটওয়্যার বলতে পারি, বাট এইগুলা কি কখনো টাচ করা যায়, স্পর্শ করা যায়? অবশ্যই আমি স্পর্শ আসলে করতে পারি না। সো এগুলো হচ্ছে সফটওয়্যার। আর যেগুলো হার্ডওয়্যার, লাইক মাদারবোর্ড বলি, হার্ড ডিস্ক, সলিড স্টেট বা সলিড স্টেট ডিস্ক, র্যাম, তারপরে আরো আরো অনেকগুলো, তারপর আমাদের সিপিইউ ইত্যাদি জিনিসপাতি। কি ইত্যাদি জিনিসপাতি হচ্ছে আমাদের হার্ডওয়্যার ডিভাইসেস। এগুলো টাচ করা যায়। তো এই হার্ডওয়্যার ডিভাইসেস গুলা কানেক্ট করে, আমরা পরস্পর কানেক্ট করি বিভিন্ন উপায়ে। সেই কানেক্ট করার ফলে আমরা মূলত কি করছি, একটা আমরা এখানে মূলত একটা যে বলা হয় যে একটা কম্পিউটার তৈরি করছি, বা এটাকে আমরা অনেক সময় বলি এটা সিপিইউ তৈরি করা হয়েছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের দুইটা ডেফিনিশন হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে আমাদের ব্রেইনটা। আর বাঙালি ভাষায় বাঙালি যেটা বুঝে আসলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলতে বোঝে ওই যে আমরা আমাদের যে যারা ডেস্কটপ ইউজার তাদের তো একটা সিপিইউ কেসিং থাকে, কেসিং টাইটেলটাকে তারা সিপিইউ বলে, বাট এইটা অ্যাকচুয়ালি না। তো আমরা যত হার্ডওয়্যার ডিভাইস আছে সেইগুলাকে আমরা বিভিন্ন উপায়ে কানেক্ট করে থাকি। কি কি উপায়ে কানেক্ট করা আছে সেটা তো আমরা অবশ্যই জানবো, বাট বিভিন্ন উপায়ে কানেক্ট করার ফলে আমরা একটা কম্পিউটার তৈরি করি। তার মধ্যে প্রথমটা হার্ডওয়্যার ডিভাইস নিয়ে আমরা জানা যাক। বাট তার আগে আমরা একটা জিনিস নিয়ে আমরা জানতে চাই, সিপিইউ। সিপিইউ নিয়ে আমরা শুরু করতে চাই। সিপিইউর মিনিংটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে আমাদের যে কোনো একটা অপারেটিং সিস্টেমের ব্রেইন। ব্রেইনটা আসলে কি করে থাকে? ব্রেইনটা মূলত টোটাল জিনিসটাই কন্ট্রোল করে। ফর এক্সাম্পল আমাদের হিউম্যান ব্রেইন আমাদের শরীরটাকে কন্ট্রোল করে। আমরা আমাদের হাত মুভ করতে পারি, পা মুভ করতে পারি, আমরা কাজ করতে পারি। সবকিছু ইনস্ট্রাকশনটা আমাদের আসে বা অর্ডারটা আসে আমাদের মূলত ব্রেইন থেকে। ঠিক তেমনি সিপিইউ, যার মিনিংটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর আমরা সহজে বলি, এটা হচ্ছে আমাদের কম্পিউটার ব্রেইন। এটার মাধ্যমে আমরা মূলত কম্পিউটার বিভিন্ন ধরনের টাস্কগুলা কমপ্লিট করে থাকি। এখন আমাদের মূলত প্রসেসর বা সিপিইউ যেটাই বলি, দুই ধরনের প্রসেসর থাকে।
একটা হচ্ছে x86 আর একটা হচ্ছে x86-64। তো প্রথমত x86 যেটা এটাকে বলা হয় 32 বিট। 32 বিট বলতে বোঝানো হয় যে এইখানে যে স্পিডটা বিভিন্ন টাস্ক করার জন্য যে স্পিডটা সেটা 32 বিটেই আছে, বা প্রতিটা জিনিস যে করছে 32 বিট পরিমাণ স্টোরেজে পার মিলি সেকেন্ড করতে পারছে, বা স্পিডটাকে বোঝানো 32 বিট। আর x86-64 এটা প্রাইমারিলি মডার্ন, এটা 64 বিট, এটা ম্যাসিভ র্যাম, বাট এটার নামে একটা x86 আছে। তাহলে এটা প্রাইমারিলি আসলে 64 বিট, বাট এটা 64 বিটের পাশাপাশি 32 বিটও করতে পারে। বাট মূলত এটা 64 বিটের জন্যই তৈরি করা হয়েছে, এটার উপর এটা মাথায় রেখেই তৈরি করা হয়েছে, বাট এটা 32 বিটও করতে পারে। তাহলে এটা স্পিডটা 64 বিটও আছে, 32 বিটও আছে। আর এটার সমস্যা যেমন আমরা 32 বিট যদি ইউজ করে থাকি তাহলে এটার র্যাম লিমিট হচ্ছে 4 GB। এর বেশি আমরা মূলত মানে র্যাম লাগানো যায় না। বাট আমাদের যদি 64 বিটটা ইউজ করি আমরা অনেক হিউজ পরিমাণ র্যাম ইউজ করতে পারি, ইভেন 64 GB র্যামও আমরা ইউজ করতে পারি। ওকে। আর আরেকটা কথা এখানে আছে যে প্রথমত ইন্টেল কোম্পানি আমার 32 বিট যে প্রসেসরগুলা 1977 এইরকম সময় বা 1978 এই সময় তৈরি করেছিল। ওকে। আর এরপরে আমাদের 2000 সালের দিকে AMD এবং ইন্টেল তারা 64 বিট প্রসেসরগুলো তৈরি করলো। যদিও 64 বিট প্রসেসর অনেকগুলো তৈরি হয়েছে বা আমাদের কম্পিউটারটা ফাস্ট হয়েছে, কিন্তু আমাদের এটা তো একটা হার্ডওয়্যার ডিভাইস। তো হার্ডওয়্যার ডিভাইস আমরা তৈরি করেছি যাতে আমাদের কম্পিউটারের ভিতরে যে সফটওয়্যার ডিভাইস আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু আমাদের সফটওয়্যারগুলো এখনো ওই পরিমাণ ফাস্ট নেই। মানে হচ্ছে আমাদের 64 বিট যেরকম ফাস্ট, আমাদের সফটওয়্যারগুলো এখনো সেরকম ফাস্ট না। বাট 64 বিট অনেক সিকিউর, এটা অনেক ফাস্ট, আর এটা মেসিভ র্যাম আমরা ইউজ করতে পারি। অ্যান্ড আরেকটা কথা আছে, যদি আমরা মাল্টিপল প্রসেসর একটা ইউজ করে থাকি, রাইট? মাল্টিপল প্রসেসর যেখানে ইউজ করব যে কোনো একটা কম্পিউটারে, সেটা হচ্ছে সে জিনিসটাকে মাল্টি প্রসেসর বলবো। যদি এরকম হয় যে অনেকগুলা প্রসেসর একটা সিঙ্গেল চিপের মধ্যে আমরা রেখেছি, এটা সিঙ্গেল চিপ বাট মাল্টিপল ব্রেইনস তাহলে তখন এটাকে আমরা বলে থাকি মাল্টি কোর। ঠিক আছে? এটাকে বলা হয় মাল্টি কোর। আশা করি বুঝতে পেরেছি। আর এই যে প্রসেসর জিনিসটা বলছি, এই প্রসেসর আসলে এই জায়গাতে আমাদের এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। ও মাদারবোর্ড আমাদের প্রতিটা ডিভাইসে আছে। আপনি যেমন ল্যাপটপে আছে মাদারবোর্ড, আমাদের ফোনেও মাদারবোর্ড আছে। ইভেন আমাদের যে আমরা ক্যালকুলেটরগুলো ইউজ করে থাকি, ওইগুলো আমরা অনেক সময় ভেঙেছি ছোটবেলায়। ওইটা খুললে যে জিনিসটা থাকে ওইটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর মাদারবোর্ড। ওই মাদারবোর্ডে আমরা বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসগুলো আমরা মানে প্রথমত অ্যাটাচ করি, তারপর এগুলোকে কানেক্ট করি। কানেক্ট করার ফলে যে জিনিসটা হচ্ছে আসলে মাদারবোর্ডটা অ্যাকচুয়ালি কমপ্লিট আছে। তারপরে এই জিনিসটা আসলে একটা কম্পিউটার। ওকে? যেমন আমাদের ফোনটাও আসলে একটা কম্পিউটারই। সো এটা আমাদের মাদারবোর্ডের মতো কানেক্ট করব। কারণ মাদারবোর্ডটাকে আমরা বলবো দ্য সিস্টেম বোর্ড, দ্য প্রাইমারি সার্কিট ব্যাকবোন হোয়ার অল কানেকশনস টার্মিনেট। মানে বোঝানো হচ্ছে যে আমাদের যত হার্ডওয়্যার ডিভাইস সবগুলো এখানে কানেক্টেড থাকবে একে অপরের সাথে। এখন আমরা চাচ্ছি যে আমাদের সিস্টেম যেটা আমরা ইউজ করছি, আ আমি প্রথমত আমাদের অপারেটিং সিস্টেমটা অবশ্যই লিনাক্স, রাইট? আর আপনারা এখন অলরেডি কার্নেল সম্পর্কে জানেন, আমি এটা আশা করছি। কার্নেল সম্পর্কে লিনাক্সের মানে ফার্স্ট লেকচারেই বলেছি। সো কার্নেলটা হচ্ছে এমন কিছু যেটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যার মানে ইউজার এবং আমাদের অপারেটিং সিস্টেম এই ২ টার মধ্যে কেউ একজন। যে অ্যাকচুয়ালি ইউজারের যে ইনস্ট্রাকশনটা সে অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেমকে বুঝিয়ে দেয় এবং তারপরে অপারেটিং সিস্টেমটা সেই টাস্কটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করে। এটা হচ্ছে আমাদের কার্নেল। সো আর মাদারবোর্ডটা তাহলে কি? মাদারবোর্ড হচ্ছে একটা বোর্ড যেটা অ্যাকচুয়ালি আমাদের যত হার্ডওয়্যার ডিভাইসেস আছে কম্পিউটারের, হার্ডওয়্যার ডিভাইসকে কানেক্ট করে। তো আ যেখানে সবগুলো কানেক্টেড থাকে একে অপরের সাথে। ওকে। এখন আমি অবশ্যই এক্সপেক্ট করছি আপনারা সবাই লিনাক্স ইউজার এখন, বা আপনারা অ্যাকচুয়ালি অন্তত ভার্চুয়াল লিনাক্স গুলা ইউজ করছেন। আর ভার্চুয়ালি যদি সেটআপ না করতে পারেন লাইক VMware বা ভার্চুয়াল বক্স যেটাই বলে, আমি সাজেস্ট করি VMware টা ইউজ করেন। যদি না পারেন এখন কানেকশন দিতে, এট লিস্ট আপনারা আ WSL টা সেটআপ দেন। উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স এটা নিয়ে অলরেডি আমি কথা বলেছি। আর আপনি যদি এখনো পারেন না অ্যাকচুয়ালি কিভাবে লিনাক্স সেটআপ দিতে হয়, প্রথমত আপনার অপারেটিং সিস্টেমের ভার্চুয়ালাইজেশনটা এনাবল করতে হবে। এটা আপনার ডিপেন্ডস করে আপনি কোন উইন্ডোজটা ইউজ করছেন, আপনার RAM কত ইত্যাদির উপর ডিপেন্ড করে। আপনি Asus এর ইউজ করতে পারেন প্রসেসর। অ্যাকচুয়ালি প্রসেসর উপর ডিপেন্ড করে। আর উইন্ডোজ কত ইউজ করছেন এন্ড RAM কত। এই ৩ টার হিসাবে ডিপেন্ড করছে। তো আপনি জাস্ট গুগল করবেন। RAM উল্লেখ করা লাগে না। জাস্ট আপনি উল্লেখ করা লাগবে আপনার প্রসেসরটা কি আর আপনার উইন্ডোজ কত। এটা উল্লেখ করলে বলে দিবে যে অ্যাকচুয়ালি কিছু শর্টকাট আছে। লাইক আমারটাতে হচ্ছে যে রিস্টার্ট করে F10 এ অনেকবার মাল্টিপল টাইম ক্লিক করা লাগে। তখন সে অ্যাকচুয়ালি আমাদের প্রসেসরের যে কন্ট্রোল প্যানেল আছে সেখানে নিয়ে যায়। তো সেখান থেকে আমি ভার্চুয়ালাইজেশন এনেবল ডিসেবল যা ইচ্ছা করতে পারি।
ডিপেন্ডস করে। তো এটা স্পেসিফিক্যালি মানে ভিডিওকে দেখানো যায় না। তো এর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের সবার তো প্রসেসর সেম না। যেমন আমি Intel i5 ইউজ করি। আপনারা Intel অবশ্যই i5 ইউজ করেন না। রাইট? সো এইজন্য ওইটা নিয়ে কথা বলা লাগবে না বা বলব না। এটা YouTube এর হেল্প নেন বা Google এর হেল্প নেন। আর সাইবার সিকিউরিটি তে যখন আসেন এখানে অনেক বেশি গুগল করতে হবে। YouTube এ তেমন একটা কনটেন্ট পাবেনই না। YouTube এ জাস্ট যেটা পাবেন সেটা হচ্ছে গাইডলাইন এবং রোড ম্যাপ। কোন টিউটোরিয়াল না, কোন রেডিয়ার কোর্সও না। ইভেন ওরা কোর্স করে অ্যাকচুয়ালি ডিটেইলস এ কিছু শেখা যায় না। কোর্স জাস্ট ওভারভিউ দেয়। আপনারা যা কোর্স করবেন সব জাস্ট ওভারভিউ দিবে। বাট আমি ডিটেইলসেই দেখাচ্ছি। যাই হোক। তো আপনাদের যদি এখন লিনাক্স সেটআপ না দিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অন্তত WSL সেটআপ দেন। WSL টা হচ্ছে যে উইন্ডোজ আছে যেমন লিনাক্স মানে হচ্ছে জাস্ট লিনাক্সের যে টার্মিনালটা, এই টার্মিনালটা আপনার উইন্ডোজে আপনি ব্যবহার করতে পারবেন এটা। তো আপনার টার্মিনাল দিয়ে এখন তো হয়ে যাচ্ছে। তো এটাই এনাফ। সো ওইটার জন্য ভার্চুয়ালাইজেশন এনাবল করতে হবে। তো এটাও আপনি YouTube দেখলেই পেয়ে যাবেন। যাই হোক, এখন লিনাক্স ইউজার যেহেতু আমি চাচ্ছি যে লিনাক্সের টার্মিনালের সাহায্যে জানতে আমার আর্কিটেকচারটা বা আমি কোন প্রসেসরটা ইউজ করি এটা ডিটেইলসে জানতে। তবে তার আগে আমি একটা বলে দেই আমাদের Intel যে 32 বিট যে প্রসেসরটা তৈরি করেছিল প্রায় 1978 এর দিকে, ওইটার নামটা ছিল Intel প্রসেসর 8086 আপনারা অনেকেই 8086 অ্যাসেম্বলিটা পড়েছেন যারা বিশেষত যারা ট্রিপল ই নিয়ে পড়াশোনা করেছেন 8086 অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলি x86 এটাকে আপনারা অনেকেই বলে থাকেন এটা অনেকেই পড়েছেন সো এই 8086 এই নামটা কই থেকে আসে আশা করি বুঝতে পেরেছেন তারপর আরো অনেকগুলো প্রসেসর আসছে 80386 80486 এরকম অনেকগুলো আসছে সবগুলো তো মনে নাই তো এরকম ভাবে আসে ওকে তো আমরা একটু দেখে নেই যে আমরা কিভাবে কমান্ড লাইনের সাহায্যে আমাদের প্রসেসর সম্পর্কে একটু ডিটেইলস দেখতে পারবো। প্রথমত আর্ক নামে একটা কমান্ড আছে। আমি প্রথমে একটু সাইজটা বড় করব। তো আর্ক নামে একটা কমান্ড আছে এটা ইউজ করলে জাস্ট আপনাকে দেখাবে যে কোন প্রসেসর। এটা দেয়া আছে x86 64 তাহলে অবশ্যই বোঝাচ্ছে এটা 64 বিট। ওকে। আমি যাচ্ছি এখন ডিটেইলস একটা ইনফরমেশন দেখতে। ডিটেইলসে বলতে অ্যাকচুয়ালি প্রতিটা জিনিস এখানে জাস্ট x86 এটা শর্টে আমরা বুঝতে পারছি যে এটা 64 বিট একটা প্রসেসর। বাট আরো ডিটেইলসে জানতে চাই আমরা। তখন আমরা কি করতে পারি? lscpu নামে একটা কমান্ড আছে ওইটা জাস্ট ইউজ করব দ্যাটস অল। তো lscpu যখন ইউজ করলাম তখন কিছু ইনফরমেশন আমরা দেখতে পারি। দেখা যাক। আর্কিটেকচার x86 তারপর সিপিইউ অন মোড 32 বিট তারপর আছে 64 বিট। ওকে। আমরা বুঝতে পেরেছি এটা 32 বিটও সাপোর্ট করে 64 বিটও সাপোর্ট করে। তারপর হচ্ছে অ্যাড্রেস সাইজেস 39 বিটস হচ্ছে ফিজিক্যাল 48 বিটস হচ্ছে ভার্চুয়াল। মানে অ্যাকচুয়ালি বলে দিছে ফিজিক্যালি কত অ্যাড্রেস আর আমাদের ভার্চুয়ালি কত অ্যাড্রেস। তারপর বাইট অর্ডার তারপর সিপিইউ এটা মূলত কোর বোঝানো হয় সিপিইউ এর কোর কয়টা। আচ্ছা কোর জিনিসটা কি? আপনি একটা সিঙ্গেল সিপিইউ যদি চিন্তা করি, একটা সিঙ্গেল সিপিইউটাকে যদি আমি ৪ টা ভাগে ভাগ করি, আর প্রতিটা ভাগকে একটা সিঙ্গেল সিপিইউ হিসেবে যখন চিন্তা করা যায়, তখন এই যে ৪ টা ভাগে ভাগ করলাম, প্রতিটা ভাগকে একটা কোর বলা হয়ে থাকে। অলরাইট? সো এইগুলা নিয়ে আমরা সামনে জানবো আসলে। আপনার যদি কারো রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে মানে ইচ্ছা থাকে, আচ্ছা রিভার্স ইঞ্জিনিয়ারিং জিনিসটা হচ্ছে যে আ প্রথমত ইঞ্জিনিয়াররা কি করে থাকে? কোন কিছু তৈরি করে থাকে, অনেক কিছু উদ্ভাবন করে। রিভার্স মানে হচ্ছে উল্টা। রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কোন একটা সফটওয়্যার ভাঙা। সো উদাহরণস্বরূপ অনেকে দেখেছেন যে সফটওয়্যার ক্র্যাক করে। তো সফটওয়্যার ক্র্যাক আপনারা অনেকে ইউজ করে থাকেন। ওখানে আবার ম্যালওয়্যারও থাকে। অনেক সময় বেশিরভাগ সময় এটা থাকে। সো এই যে ক্র্যাক সফটওয়্যার আসলে কিভাবে ক্র্যাক করে হ্যাকাররা? এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে। তারপর ম্যালওয়্যারও রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়, ransomware রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হয়ে থাকে। রিভার্স ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে যেকোনো সফটওয়্যার থেকে ম্যালওয়্যার রিমুভ করা যায় আসলে। সো এই রিভার্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে হলে আপনাকে অ্যাসেম্বলি জানতে হবে। সি, সি প্লাস প্লাস যেকোনো একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। রাইট? আর মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার নামে একটা কোর্স আছে। ট্রিপলিতে করানো হয়ে থাকে। ওইটা করলে আরো সবচেয়ে ভালো। আদারওয়াইজ একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং খুবই একটু কষ্ট পেতে হবে। প্রতিটা জিনিস বুঝতে একটু বিশেষ করে অ্যাসেম্বলি যখন বুঝতে যাবেন এটাই অনেক সমস্যা করবে। তো এটা ভালো যদি আপনি মাইক্রোপ্রসেসর কোর্সটা করেন। YouTube এ আছে আসলে। YouTube এ নেসো একাডেমি নামে একটা চ্যানেল আছে ওইটা করতে পারেন। বাট ওইটা এখন করার দরকার নাই। কারণ ওইটা নিয়ে আমরা কথা বলব না। রিভার্স ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে যে আপনার রেড টিমিং, ব্লু টিমিং ২ টাতেই লাগে। এটা একটু অ্যাডভান্স টপিক। বাট আমরা আস্তে, আস্তে যাব। রিভার্স ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি আলাদা ডেডিকেটেড কোর্স সামনে আনবো। কারণটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এটা CTF এও আছে। এবং CTF টা হচ্ছে আমাদের ওই CTF আমি অবশ্যই খেলাবো আপনাদেরকে দিয়ে। তো এইজন্য লাগবে। আর ম্যালো অ্যানালিসিস নিয়ে আমি একটু ফোকাস করব আপনাদের। তখন লাগবে আপনাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং।
রিভার্স ইঞ্জিনিয়ারিং না পারলে ম্যালওয়্যার অ্যানালাইসিসটাও পারবেন না। ওকে ফাইন। সো এরপরে আমাদের আছে অনলাইন সিপিইউ 023 ভেন্ডর আইডি। এটা হচ্ছে ভেন্ডরের নাম আসলে ভেন্ডর আইডি। তারপর মডেল নেমটা বলে দিয়েছে এটা। তেমন এটা স্পিড না আসলে এটা হচ্ছে আমাদের আমার স্পিডটা 3.20 গিগাহার্টজ। আর এটা হচ্ছে i5 6500। আরো অনেকগুলো ইনফরমেশন দিয়েছে। এতগুলো ইনফরমেশন আমাদের পড়ার দরকার নাই। বাট এই কমান্ডের মাধ্যমে আমরা এত ডিটেইলস ইনফরমেশন আসলে পেতে পারি। এটাই বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমরা যদি একটু সামনে যাই, মানে জাস্ট ২ টা পেজে দেখিয়েছি কিন্তু অত কথা বলে ফেলেছি। তারপরে আমাদের যে নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে RAM আর একটা হচ্ছে সোয়াপ। RAM এর আরেকটা মিনিং হচ্ছে যে র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ফুল মিনিং। তো RAM-টাকে আমরা মূলত ফিজিক্যাল মেমোরি বলে থাকি। সেই RAM-টা হচ্ছে এমন কিছু যেটা খুবই গুরুত্বপূর্ণ। কিরকম? আপনারা যখন আপনাদের অপারেটিং সিস্টেম যেকোনো কিছুই হতে পারে সেখানে যখন একটা সফটওয়্যার আপনি ক্লিক করেন, ২ বার ক্লিক করেন রান করার জন্য, তখন সেটা কি করে থাকে? তখন আসলে সেটা মূলত প্রথমত আম এটা আমাদের সিপিইউর কাছে যায় টাস্ক শিডিউলের জন্য। টাস্কটা কমপ্লিট করতে হবে। তারপর ওইখান থেকে ১ম এ RAM এ আমাদের লোড হয়। যেকোনো সফটওয়্যার RAM এ যদি লোড না হয় সেটা আসলে কখনোই রান করবে না। RAM এ মাস্ট লোড নিতেই হবে তো সেটা থেকে রান করবে। কারো যদি সি নিয়ে ধারণা থাকে তারা ওইখানেই পড়েছে আসলে। রাইট? তো আমাদের মেমোরি বা মেইন মেমোরি বলা হয় থাকে বা RAM এইখানে লোড নেওয়া হয় তারপর অ্যাকচুয়ালি রান করা থাকে। তো অনেক সময় এরকমও হতে পারে যে আসলে আমার RAM-টা খুবই কম। উদাহরণস্বরূপ যে অনেক বেশি আমি সফটওয়্যার রান করার চেষ্টা করেছি একই সাথে। তখন আসলে মানে RAM এর লোড নেওয়ার মতো জায়গা নেই। তখন কি করা হয়? তখন আরেকটা টেম্পোরারি মেমোরি বা সোয়াপ নামে একটা কনসেপ্ট আছে। সোয়াপটা তেমন কিছু না। এটা হচ্ছে টেম্পোরারি সময়ের জন্য আমাদের যে হার্ড ডিস্কে ওইটা স্টোর করে রাখে। খুবই টেম্পোরারি সময়ের জন্য ওইটা স্টোর করে রাখে। ওইখান থেকে মূলত লোড নেয়। বাট এইটা হচ্ছে যে আবার একটু স্লো। কারণ হার্ড ডিস্ক খুবই স্লো কাজ করে। হার্ড ডিস্ক নিয়ে যাদের ধারণা আছে তারা হার্ড ডিস্ক আসলে খুবই স্লো কাজ করে। কারণ হার্ড ডিস্কটা আসলে আমাদের ওই পুরোনো সময়ে যে ক্যাসেট কিছু ছিল, যে ভেতরে একটা আমাদের আ কি বলে একটা প্লেট ছিল, গোলাকার প্লেট। ওইখান থেকে ঘুরে লোড নিত। হার্ড ডিস্কে আসলে যার স্ট্রাকচারটাও সেইরকম ভাবেই। তো এইজন্য হার্ড ডিস্কটা খুবই স্লো কাজ করে। আর এটা হচ্ছে নন ভোলাটাইল। নন ভোলাটাইল বলতে কি বোঝায়? ভোলাটাইল আর নন ভোলাটাইল ২ টা কনসেপ্ট আছে। ভোলাটাইল বলতে বোঝানো হয় যেখানে স্টোর করে রাখা যায়, পার্মানেন্টলি স্টোর থাকে। আর নন ভোলাটাইল মানে টেম্পোরারিলি স্টোর থাকে। যদিও হার্ড ডিস্ক এটা আমাদের ভোলাটাইল টাইপ স্টোরেজ ডিভাইস। তবুও এখানে একটা সমস্যা আছে যে ভোলাটাইল ডিভাইস হলেও আমাদের মূলত সোয়াপ বা অ্যাকচুয়ালি যখন আমাদের মেমোরি বেশি লোড নেওয়া হয়ে গিয়েছে, তখন হার্ড ডিস্কে আমরা ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করছি। এইজন্য এখানে নন ভোলাটাইল। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের এই RAM সম্পর্কে বা আমাদের কি পরিমাণ মেমোরি নিচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমটা বর্তমানে সেইটা আমরা কমান্ড লাইনে দেখতে পারি কিছু কমান্ডের সাহায্যে। তো ২ ভাবে দেখা যায়। ২ টা ওয়েতে আসলে। তো প্রথমত ফ্রি মাইনাস এম এই কমান্ডটা দিলে আসলে আমাদের এমবি তে দেখাবে, মেগাবাইটে দেখাবে। মেগাবাইটে দেখিয়েছে এটা। যেটা হচ্ছে যে আমার 11.8 জিবি আমাদের RAM বলছে। বা ওভার 12 জিবি আসলে ইউজ করছি। তো কিছু RAM সবসময় অপারেটিং সিস্টেম রানের জন্য ক্ষেত্রে ইউজ হয়ে যায়। আর ইউজ হচ্ছে 5.2 জিবি। ফ্রি আছে কিছু পরিমাণ। তারপর আরো কিছু ইনফরমেশন দেয়া আছে। যেখানে এই যে সোয়াপের ক্ষেত্রে টোটাল হচ্ছে এতটুকু। সোয়াপের জন্য এতটুকু। আর এটা ইউজ 0 তাহলে ফ্রি এতটুকু। তো এই ২ টা মিলে যতটুকু আছে ততটুকু হচ্ছে টোটাল ফ্রি বর্তমানে আছে। রাইট? সো এটা যদি আমি এখন গিগাবাইটে দেখতে চাই, জাস্ট আমি ফ্রি মাইনাস জি ইউজ করব। তাহলে আমি এখন গিগাবাইটে দেখতে পারি। সেম জিনিসটাই আসলে। বাট এখন গিগাবাইটে দেখছি। এইজন্য সংখ্যাটা ছোট লাগছে। কারণ মেগাবাইট টু গিগাবাইট কনভার্সন সবকিছু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তাই আশা করি এখন আর এটা কোয়েশ্চেন করবেন না। অ্যাকচুয়ালি 11 কেন জাস্ট লিখছে এখানে 11885 ছিল। ওইটা মেগাবাইটে ছিল, এটা গিগাবাইটে হয়ে গেছে। আমি সবগুলো দেখিয়েছি যে অ্যাকচুয়ালি বিট, তারপর বাইট, তারপর কিলোবাইট, তারপর মেগাবাইট, তারপর গিগাবাইট, তারপর টেরাবাইট। এর উপরেও আরো অনেক কিছু আছে। বাট টেরাবাইট পর্যন্ত জানা এনাফ। এর বেশি জানা দরকার নাই বর্তমানে। তারপর যদি একটু সামনে আগাই আমরা। ওকে, বাস। বাস মানে বোঝানো হচ্ছে কি? বাস বলতে এমন কিছু বুঝাচ্ছি আম আসলে যে এই যে আমাদের ডিভাইসেস যেগুলা আছে, এই ডিভাইসেস গুলো আমরা কিভাবে কানেক্ট করছি, রাইট? তবে এখানে আরেকটা জিনিস বলতে পারি, পেরিফেরাল ডিভাইসেস। পেরিফেরাল ডিভাইসেস বলতে বোঝানো হয় যে ডিভাইসগুলা আমরা ইন জেনারেলি যখন আমাদের কম্পিউটার রান হয়,
ওই রান থাকা অবস্থায় আমরা এই ডিভাইসগুলো কানেক্ট করতে পারি, ডিসকানেক্টও করতে পারি। এতে কম্পিউটারে বা আমাদের অপারেটিং সিস্টেমের কোনো এফেক্ট পড়বে না। এই পেরিফেরাল ডিভাইস এক্সাম্পল হচ্ছে মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি। আর এইগুলোর ক্ষেত্রে হট প্লাগ ইউজ করা হয়ে থাকে। আমাদের অনেক কিছু সময় বলবে হট প্লাগ। হট প্লাগ বলতে বোঝানো হয় এটা you can connect these devices while running the operating system. আর কোল্ড প্লাগ যদি কোনো জায়গায় বলা হয়, কোল্ড প্লাগ বলতে বোঝানো হয় এমন ধরনের ডিভাইসেস, এমন ধরনের হার্ডওয়্যার ডিভাইস যেগুলো কানেক্ট করতে হলে অবশ্যই আমাদের কম্পিউটার শাট ডাউন করতে হবে। উদাহরণস্বরূপ আমাদের মাদারবোর্ড, র্যাম, প্রসেসর ইত্যাদি জিনিস কম্পিউটার রান করা অবস্থায় কানেক্ট করা যায় না। এই যে আমাদের পেরিফেরাল ডিভাইসেস বলি বা এই যে আমাদের ইন্টারনাল যে হার্ডওয়্যার ডিভাইসেস যেগুলাই বলি, এগুলো কানেক্ট করা যায় দুইভাবে। একটা হচ্ছে ইন্টারনালি, সেটার জন্য PCI এক্সপ্রেস ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি যেমন গ্রাফিক্স কার্ড আপনারা অনেকে ইউজ করে থাকি। গ্রাফিক্স কার্ডের জন্য ভিডিও কার্ডস আছে, নেটওয়ার্ক স্টোরেজ ইত্যাদি যাই বলি, PCI এক্সপ্রেস আ যেটা ইন্টারনালি ইউজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। ওকে? সো PCI একটা মিনিং আছে মূলত। এগেইন আমি গুগলে হেল্প নিবো আসলে। তো আমি যদি জাস্ট PCI হেল্প নিই, PCI মিনিং, PCI ফুল ফর্ম, এটা হচ্ছে আমাদের পেরিফেরাল কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। মানে আমাদের যে আ ডিভাইসেস গুলো ইন্টারনালি আছে, তো সেই ডিভাইসগুলো আমি কিভাবে মানে ইন্টারকানেক্ট করার জন্য যেটা, এটা হচ্ছে এটাই। সো এটাকে আমরা অনেক সময় বাসও বলে থাকি। বাস বলতে আমাদের চলাফেরার জন্য বাস বোঝানো হয়নি। এই বাস বলতে বোঝানো হয় এমন কিছু যেটা কানেক্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। তো আপনারা অনেক সময় যারা নেটওয়ার্কিং নিয়ে ধারণা আছে তারা বাস টপোলজি নামে একটা কিছু পড়েছিলেন। তো সেটা তো বাস বোঝানো হয়নি। সেটা হচ্ছে যে আমাদের নোডগুলা কানেক্ট করার জন্য একটা স্ট্রাকচার বোঝানো হয়েছিল। সো ইন্টারনালি আমরা PCI এক্সপ্রেস ইউজ করে থাকি, সেটার মধ্যে একটা বাস। আর আমাদের পেরিফেরাল ডিভাইস যেগুলো আছে, যেগুলো মানে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসেস, তো সেইগুলা মানে মাউস, কিবোর্ড ইত্যাদি জিনিসপাতি কানেক্ট করার জন্য আমরা USB প্লাগ ইউজ করে থাকি। যেটাকে আমরা হট প্লাগও বলতে পারি। এগুলো হচ্ছে এক্সটার্নাল ডিভাইস। সো আমরা ভেতরে যে ডিভাইস সেগুলো আমরা ইন্টারনাল ডিভাইস বলি, আর বাইরে যেগুলো সেটাকে এক্সটার্নাল ডিভাইস বলে থাকি। তো এক্সটার্নাল ডিভাইসগুলো আমাদের কম্পিউটার রান করা অবস্থায় আমরা কানেক্ট করতে পারি, ডিসকানেক্ট করতে পারি। কিন্তু ইন্টারনাল ডিভাইসগুলা কানেক্ট, ডিসকানেক্ট যেটাই করি সেটার জন্য আমাদের সিস্টেমটা প্রথমত শাটডাউন করতে হবে। তারপর আমরা করতে পারবো। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা চাচ্ছি যে ইন্টারনাল ডিভাইস, এক্সটার্নাল পেরিফেরাল ইত্যাদি জিনিসপাতি আমি একটু লিস্ট করতে কমান্ড লাইনের সাহায্যে। সেটা আমি করতে পারি। সো প্রথমত সেটার জন্য আমি একটু ক্লিয়ার করি কমান্ড লাইনটা। তো প্রথমত LSPCI যদি করি, LSPCI করলে আমাদের যে মানে যতগুলো পেরিফেরাল মানে যত ইন্টারনাল ডিভাইস আছে সেগুলো আমাকে দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে যত ইন্টারনাল ডিভাইসেস যেগুলো আছে সেগুলো মূলত আমাকে লিস্ট করে দিয়েছে। আমি প্রথমত বুঝতে পারছি না, অনেকেই হয়তো বুঝতে পারছেন এটা আসলে কি বোঝানো হচ্ছে। হোস্ট ব্রিজ প্রথমত Intel Corporation Xeon E3 1200V5 প্রসেসর হোস্ট ব্রিজ বা RAM রেজিস্টার। প্রসেসর হোস্ট ব্রিজ বলতে বোঝানো হচ্ছে যে আমাদের মাদারবোর্ডের সাথে প্রসেসরকে কানেক্ট করার জন্য এটা ইউজ করা হয়েছে VGA কম্প্যাটিবল কন্ট্রোলার। এটা মূলত আমাদের একটা বাসের সাহায্যে বা কোনো একটা গার্ডের সাহায্যে কানেক্ট করা হয়েছে। তো এটা VGA কন্ট্রোলার, মানে এটা এমন একটা পোর্ট যেখানের মাধ্যমে আমরা VGA পোর্টটা লাগাই। তো VGA পোর্টটা হচ্ছে সেটাই যেটার মাধ্যমে আমরা মানে মাদার মনিটরের সাথে আমাদের যে সিপিইউটা কানেক্ট করি। রাইট? এটা কিন্তু আমাদের VGA। তারপর USB কন্ট্রোলার, সিগন্যাল প্রসেসিং কন্ট্রোলার, কমিউনিকেশন কন্ট্রোলার, SATA কন্ট্রোলার। আপনারা SATA কেবল অনেকবার শুনেছেন আসলে। আ এখন এটা যদি জানেন না সমস্যা নেই, আমি কিছু কোড সাজেস্ট করে দিব। আ সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ২ টা কোর্স সাজেস্ট করি। মানে বিশেষত আপনারা CompTIA A+ এটা আপনি একটু YouTube থেকে করে নিবেন। YouTube এ পেয়ে যাবেন CompTIA A+, সেখানে এই জিনিসপাতিগুলো দিছে। যে SATA জিনিসটা কি, PCI কি, আমাদের কম্পিউটারে কি আছে, প্রতিটা ডিভাইস নিয়ে আলোচনা করেছে। কিভাবে আমাদের কম্পিউটার অন করব। মানে ধরে নিয়েছে যে আপনি কম্পিউটার সম্পর্কে কিছু জানেন না। তো বাট এগুলো করতে এক্সপেরিয়েন্স হয়ে যায়। বাট এত জানা লাগে না। SATA জাস্ট মানে এক ধরনের মানে কানেক্টর বলতে পারেন SATA টা। তো SATA টা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। সো দ্যাটস অল এটা অ্যাকচুয়ালি। SATA আর আহামরি কিছু না। ওকে। তারপর ইথারনেট কন্ট্রোল এগুলো দিছে। এগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল ইন্টারনাল ডিভাইসেস বা ইন্টারনাল কন্ট্রোলার যেটা বলি। আর যদি আমি এক্সটার্নাল যেগুলো দেখি LS, USB যদি দেখি তাহলে কি আছে আমাদের? বাস OS1 ডিভাইস, এখানে Linux Foundation Root Hub, তারপর আরো অনেকগুলো ডিভাইস আছে। A4 Tech USB মাউস আছে, A4 Tech কোয়ালিটি USB কিবোর্ড আছে,
GK51 GK51 এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার মূলত আমার যে এই যে মাইক্রোফোন যেটা দিয়ে কথা বলছি সেটা। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি আমরা একটু সামনে আগাই, আমাদের স্টোরেজ ল্যান্ডস্কেপ এখন হার্ড ডিস্ক নামে একটা ডিভাইস আছে, সেটা ইন্টারনাল ডিভাইস, আরেকটা হচ্ছে SSD। এই ২ টার মধ্যে অনেক পার্থক্য আছে আসলে। হার্ড ডিস্ক কি কাজ করে? হার্ড ডিস্ক আর ২ টাই মূলত আমাদের মেমোরি মানে স্টোরেজ ডিভাইস ইউজ করা হয়ে থাকে। বাট ২ টার মেকানিজম একটু ডিফারেন্ট। কারণ হার্ড ডিস্কটা অ্যাকচুয়ালি স্পিনিং প্লেটার্স এটা। তো এটা লোড নিতে আমাদের কাজ করে। মানে এইটা মানে ঘুরে চলা জিনিসটা। তখন এই কাঁটাটা দিয়ে মানে আমাদের মেমোরিটাকে অ্যাক্সেস করে। আর এটা আমাদের যে SSD টা এটা হচ্ছে SSD এর মেইনটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তো আমাদের SSD টা মূলত যেভাবে কাজ করে সেখানে SSD তে একটু মানে আমাদের ছোট চিপ থাকে, মেমোরি চিপ, সেগুলো কানেক্ট করা হয়। সেখানে কোনো আমাদের প্লেটার নেই। বাট স্পিডের কম্পারিজন যদি আবার করি, আমাদের হার্ড ডিস্কটা খুবই স্লো কাজ করে। এটা সময় নেয়। বাট আমাদের যদি SSD টা বলি সেটা ইনস্ট্যান্টলি কাজ করে। নো মুভিং পার্টস। ডিউরেবিলিটি ও ফ্র্যাগাইল মানে ফিজিক্যাল ড্যামেজ রিস্ক, এখানে রিস্ক থাকে যে কোনো কারণে ছোট স্ক্র্যাচ যদি পড়ে যায় আমাদের এইচডিডিতে, টোটাল মানে আমার এইচডি আমার খারাপ হয়ে যাবে। বাট যদি এসএসডি এর কথা বলা হয় সেটা ডিউরেবল, শক রেজিস্ট্যান্ট। তো এটা বাট এটা আবার অনেক দামি, এক্সপেন্সিভ হয়ে থাকে এসএসডিটা কস্টের দিক থেকে। তো এখানে প্রতিটা জিনিসের প্রোস এবং কনস আছে। তো এটাও আমাদের মতো ইন্টারনাল ডিভাইসেস যেগুলো আমরা আমাদের সিস্টেমে ইউজ করে থাকি। ওকে, এটা বোঝা গেল। এখন আমরা একটা জিনিস বুঝতে চাই, সেটা হচ্ছে যে পার্টিশনস নেমিং। পার্টিশন এই ওয়ার্ডটা বলতে প্রথমত কি বোঝানো হয় এটা আমাদের প্রথমত জানতে হবে। পার্টিশন জিনিসটা হচ্ছে এরকম, আম, আপনি যখন একটা ফর এক্সাম্পল আপনার সিস্টেমে জাস্ট একটা এসএসডি আছে আর কিছু নাই। এসএসডি ধরেন 1 জিবি 1 টেরাবাইট আছে। মানে এই 1 টেরাবাইট স্টোরেজটা টোটালটা তো আমি বুটিং এ ইউজ করবো না। আচ্ছা, বুটিং বলতে কি বোঝানো হয়? বুটিং এই ওয়ার্ডটা বলতে বোঝানো হয় জাস্ট আমার কম্পিউটার বা অপারেটিং সিস্টেম যখন আমি স্টার্ট দেই, এইটা লোড নিতে একটা টাইম নেয়। এই লোড নেওয়াটাকে আমরা বুটিং বলে থাকি, আর কিছু না। তো এটা মূলত বুটিং বলতে আমাদের যে বিভিন্ন আমাদের প্রসেসর আছে, আমাদের প্রসেসর থেকে শুরু করে যত আমাদের ইন্টারনাল ডিভাইস সেগুলোর সাথে সেখানে পাওয়ার দিচ্ছে। তো এই জিনিসপাতি করতে একটা প্রসেস বা একটা সময় লাগে। তো এই জিনিসটাকে আমরা বুটিং বলে থাকি। ওকে? আর পার্টিশন বলতে বোঝায় আমাদের টোটাল যে স্টোরেজ ডিভাইস লাইক এসএসডি আমি ইউজ করছি, এটাকে কয়েকটা ভাগে ভাগ করা। উদাহরণস্বরূপ আমি ২ টা আমি পার্টিশন করলাম। একটা পার্টিশন হচ্ছে আমার বুটিং এ ইউজ হবে। আরেকটা পার্টিশন হচ্ছে আমি মূলত আমার স্টোরেজ হিসেবে ইউজ করে থাকবো। এটাকে বলা হয় পার্টিশন। এখন আমাদের এই যে পার্টিশন যেটা নিয়ে বলছি, সো এই পার্টিশন স্ট্রাকচারটা কিরকম হয়ে থাকে আমাদের লিনাক্স এর ক্ষেত্রে? উইন্ডোজের ক্ষেত্রে যদি বলি, উইন্ডোজের ক্ষেত্রে যে জিনিসটা হয়, জাস্ট সি ড্রাইভ যেটা আছে, সি ড্রাইভটা আমাদের বুটিং ডিভাইস হিসেবে ইউজ করে থাকে। সেখানে আমাদের অপারেটিং সিস্টেম রিলেটেড যত ইনফরমেশন দেয়া আছে সবগুলো ওখানে সেভ থাকে। রাইট? আর যদি এখন পার্টিশন ক্রিয়েট করি তখন ডি, ই, এফ ইত্যাদি নামের ড্রাইভ ক্রিয়েট হয়ে যায়। লিনাক্সে এরকম হয় না। লিনাক্সে জিনিসটা হয়, পার্টিশন যদি ক্রিয়েট করি আমি, তাহলে প্রথমত শুরুটা হবে মানে /dev তারপর /sd। এসডি যদি আমি এসডি এতটুকু পর্যন্ত সেম থাকবে সব পার্টিশনের ক্ষেত্রে। তারপর যদি এ বলি, এ বলতে বোঝানো হচ্ছে এটা আমাদের প্রথম একটা হার্ড ডিস্ক বা কোনো একটা স্টোরেজ ডিভাইস। বি বললে দ্বিতীয় স্টোরেজ ডিভাইস, সি বললে তৃতীয় স্টোরেজ ডিভাইস। এটা একটা স্টোরেজ ডিভাইস বোঝানো হয়েছে। এখন পার্টিশন আমি আসি নাই। এখন ধরি আমার জাস্ট একটাই স্টোরেজ ডিভাইস এসডি আছে, তাহলে আমি /dev/sda হবে। এখন যদি এখানে পার্টিশন করি, তাহলে পার্টিশন ধরলাম আমি ৩টা পার্টিশন করছি। তাহলে ৩টা পার্টিশন হবে SDA1, SDA2, SDA3। আশা করি বুঝতে পেরেছি এই জিনিসটা যে অ্যাকচুয়ালি লিনাক্সের পার্টিশনটা কিরকম ভাবে হচ্ছে। এখন আমাদের এই পার্টিশনের ক্ষেত্রে ২ ধরনের আমাদের পার্টিশন স্ট্যান্ডার্ড আছে লিনাক্সে। এটা হচ্ছে আমাদের MBR আর একটা হচ্ছে জিপিটি। তো MBRটা হচ্ছে আমাদের ম্যাক্স 4 প্রাইমারি পার্টিশন করা যায়। এটা লিমিট আছে 2 টেরাবাইট। এটা fdisk নামে একটা কমান্ড লাইন ইউটিলিটি আছে, সেটা দিয়ে আমরা এটা দেখতে পারি। আর আরেকটা আমাদের ইউটিলিটি আছে জিপিটি। সেটা হচ্ছে আমাদের মানে জিপিটি আরেকটা পার্টিশন স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে আনলিমিটেড পার্টিশন। বাট এখানে সাপোর্ট 2 টেরাবাইট পর্যন্ত পাওয়া যায়। তো এটা আমাদের কমান্ড লাইন টুল gdisk, তারপর parted আছে। সো এগুলা দিয়ে আমরা দেখতে পারি। সো এটা যদি আমরা দেখি একটু, আমরা এটা কমান্ড লাইন থেকে দেখতে পারি। সো জাস্ট fdisk দিলে হবে না। আমরা প্রথমত mbr দিয়ে দেখি। তো mbr এর মিনিংটা দেখতে হবে না। mbr এর মিনিংটা আমি দেখাই ফেলি। সো mbr ভার্সেস জিপিডি এইটা দিলে আপনি দেখতে পারবেন। mbr হচ্ছে GUID পার্টিশন টেবল। আর আমাদের আরেকটা হচ্ছে আমাদের জিপিটি, রাইট? আরেকটা হচ্ছে আমাদের জিপিটি যদি বলি, জিপিটি মিনিংটা কোথায়?
লার্জার জিবিটা হচ্ছে আমার জিওআইডি পার্টিশন টেবল, আর এটা হচ্ছে এমবিআর, যেটা আমাদের ওল্ড সিস্টেমগুলো ইউজ হয়। এখন বর্তমানে জিবিটা হচ্ছে মডার্ন। তো মাস্টার বোর্ড রেকর্ড, সো আমরা এটা দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আর বায়োস এই ওয়ার্ডটা অনেকবার শুনবেন। এই বায়োসটা নিয়ে একটু জানতে হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, বায়োসটা কি? বায়োস মিনিংটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আপনারা আমাদের প্রতিটা অপারেটিং সিস্টেমে বায়োস আছে। বায়োস থেকেই মূলত আমার ওই যে ভার্চুয়ালাইজেশন, বায়োস সেটিংস, ওখান থেকেই ভার্চুয়ালাইজেশনটা এনাবল করতে হয়। বায়োস মিনিং বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, আর কিছু না। সো এখন যে আমরা একটু যাই, প্রথমত আমি একটু এমবিআর নিয়ে একটু কথা বলবো। তো তখন আমি যে দেখতে চাই যে মানে এমবিআরটা তো একটু ওল্ড, তো আমরা এটা দিয়ে দেখতে চাইলে এফ ডিস্ক মাইনাস এল যদি করি, তাহলে আমি এটা অ্যাকচুয়ালি পারমিশন ডিনাইল, কারণ অ্যাকচুয়ালি আমার রোড প্রিভিলেজেসটা লাগে। সো আমি সামনেটা সুডো লাগাতে পারি, তখন এটা কাজ করবে। আমি যদি সামনেটা সুডো লাগাই, যে সুডো, তো আমার কাছে পাসওয়ার্ডটা চাইবে, তো আমি পাসওয়ার্ডটা এন্টার করে দিলাম। তো তারপর আমি দেখতে পাচ্ছি খুবই ডিটেলসে ইনফরমেশনগুলো দেখাচ্ছে, আসলে অনেক লম্বা কিছু ইনফরমেশন। যে আমাদের টোটাল আমাদের স্টোরেজটা হচ্ছে মানে বুটিং এর জন্য 119.24 জিবি। তো এটা এত বাইটস, এত সেক্টরস, ওকে। তারপর আমাদের এখানে তিনটা মানে মাউন্ট করছে, দেখেন এখানে। প্রথমত ডিভাইস, মানে এই জায়গায় তিনটা মানে মাউন্ট করে তিনটা অপশন করছে, একটা ইএফআই সিস্টেমের জন্য, একটা হচ্ছে লিনাক্স ফাইল সিস্টেমের জন্য, একটা হচ্ছে লিনাক্স সোয়াপের জন্য। এন্ড এখন আমার কিছু পার্টিশন যদি দেখায়, এগুলো আসলে মূলত পার্টিশন, এগুলো মূলত ডিভাইস বোঝানো হয়েছে, তিনটা ডিভাইস এখানে। আর এখানে পার্টিশন নিয়ে যে কথা বলে, যেমন ডেভ এসডি, এটা হচ্ছে আমাদের মেইন ডিসটা। তো এখানে নাম্বার 1 পার্টিশনটা এখানে দেখিয়েছে, রাইট। তারপর আর কি এইরকম ভাবে ইনফরমেশনটা দেখতে পারি। এখন যদি আমি জিপিডি নিয়ে দেখতে চাই, তাহলে আমি জি ডিস্কটা ইউজ করবো, রাইট। আমি যে জি ডিস্কটা ইউজ করি, জি ডিস্ক, জি ডিস্ক এটা মাইনাস নামে কোনো অপশন নাই জি ডিস্কে, জাস্ট জি ডিস্ক দিলেই হয়ে যায়। তাই ডিভাইস ফাইল নেম আর প্রেস এন্টার এক্সিট, এটা এভাবে দেখা মানে জিডিএস একটু অ্যাডভান্স। তো জিডিএস এর অনেকগুলো অপশনই আছে। তো জিডিএস যদি আপনি দেখতে চান, দেখতে পারবেন। তো আমি যদি জিডিএস এটা নিয়ে একটু গুগল করি আগে। তো এটা একটা কমান্ড, এটা দিয়ে অনেক কিছু দেখতে পাই, মানে যেমন কিছু এক্সাম্পল তো দেখানোই যায়। তো এটা হচ্ছে জিপিডি ফোকাসড কমন কিছু কমান্ড আছে, যেমন sudo gd/dev/dev/device। সো আমি চাচ্ছি যে জিডিএস দিয়ে আমি দেখতে যাচ্ছি যে স্ল্যাশ আমাদের dev /sda1 mbr not present, dsc not present, apm not present, gpg not present, creating new gpg entries memory। তো এটা আমি একটু বের হয়ে যাই। এটা দিয়ে অ্যাকচুয়ালি তেমন ভাবে দেখা যায় না ভালো মতো, বাট এটা অ্যাকচুয়ালি বেসিক কমান্ড, এভাবে দেখানো যায়। আমাকে ডিভাইসটা মানে সিলেক্ট করে দিতে হয়, এটাই আর কি, আর কিছু না তেমন একটা। এই জিনিসপাতি একটু মাথা পড়ে যেতে পারে কারো কারোর জন্য, বাট এইগুলো আমরা আরো মানে ভালোভাবে বুঝে নিব যখন আমরা আরো সামনে আগাবো। বিশেষ করে উইন্ডোজ পেন টেস্টিংটা করানোর আগে ইত্যাদি জিনিসপাতি খুব ভালোভাবে বোঝাবো, তখন আপনি বুঝতে পারবেন। বাট আপনি এইগুলা আরো ভালোভাবে দেখতে পাবেন, লাইক পারডেট নামে একটা কমান্ড আছে, পারডেট। এটা ইউ আর নট সুপার ইউজার, ওয়াচ আউট ফর পারমিশন। তো আমরা একটা সুপার ইউজার চলে যেতে হবে। তো আমরা যদি সুডো দিয়ে পারডেট লিখি, তো আপনি প্রথমে হেল্প দেখতে লিস্ট অফ কমান্ড দেখতে পারবেন যে কি কি আমার কমান্ড দিয়ে আমি দেখতে পারি। তো উদাহরণস্বরূপ আমি বললাম যে দেখি কোনটা দেখতে পারি, যে আমি চাচ্ছি যে নেম, ওকে, কোথায় তো এখানে আছে, চেক পার্টিশন এন্ড ফর টাইপ অ্যালাইনমেন্ট। আমি যদি বলি অ্যালাইন অপটিমাল মিনিমাল, আমি মিনিমালটাই সিলেক্ট করব। পার্টিশন নাম্বার আমি 1, ওকে 1 অ্যালাইন। এটা পার্টিশন নিয়ে বেসিক কিছু ইনফরমেশন দেয়, দ্যাটস। আর gpart নামে একটা মেবি কমান্ড আছে, সেটা দিয়ে আমরা দেখতে পারি যে sudo দিয়ে আমি পার্টের এইরকম একটা কমান্ড, সেটা দিয়ে দেখি, তাহলে আপনি জিইউআই দেখতে পারেন আসলে। আপনি জিইউআই যদি দেখেন, তাহলে এখানে দেখতে পারবেন যে আমার দুইটা এখানে প্রথম একটা পার্টিশন, এখানে আরেকটা পার্টিশন আছে।
এইটা পার্টিশনে জাস্ট আমি স্টোরেজ রাখি, যেটা অপিটির ভেতরে মাউন্ট করে রাখছি আমি। তো এখানে মানে মাউন্ট করা বলতে বোঝানো হয় কি? মাউন্ট করা বলতে বোঝানো হয় যে আপনি লিনাক্সে অনেকবার মাউন্ট এই ওয়ার্ডটা শুনবেন। তো মাউন্ট করা বলতে বোঝানো হয় যে আমার যে অপারেটিং সিস্টেম আছে সেখানে আমি হয়তো কোনো একটা ডিভাইস নতুন করে যুক্ত করেছি। যুক্ত করা বলতে উদাহরণস্বরূপ আমি হয়তো কোনো একটা মানে ধরেন আমি কোনো একটা নতুন একটা এসএসডি আমি মাউন্ট করলাম। সেটাকে আমি কানেক্ট করে দিতে চাই আগের যে মানে পার্টিশন করা আছে যেটা আমি স্টোরেজ ডিভাইস হিসেবে ইউজ করি ওইটার সাথে। মাউন্ট করা বলতে ওইটা কানেক্ট করে ফেলা। ২ টা কানেক্ট করে অ্যাকচুয়ালি একটা সিঙ্গল পার্টিশন হয়ে যাবে। এটা মূলত মাউন্ট করা। এখানে ২ টা পার্টিশন আছে। এখানে এই পার্টিশনে জাস্ট এগুলোই থাকে। আর এটা হচ্ছে টোটালি বুটিং এর জন্য ইউজ করে থাকি। এইটার ভেতরে আবার ৩ টা পার্টিশন আছে। ৩ টা পার্টিশন ৩ টা ডিফারেন্ট কাজে ইউজ করা হয়ে থাকে। ওকে? আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে পার্টিশনের ভেতরে আরো ৩ টা পার্টিশন। এইজন্য এগুলোর নামটা একটু ডিফারেন্ট বা খুবই অড লাগতেছে। বাট স্ট্রাকচার তো হুবহু মোটামুটি সব জায়গায় সেমই হয়ে থাকে। তো সেটা নিয়ে আবার চিন্তা করার কিছু নেই। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর যদি আমরা সামনে আগাই, কিছু পেরিফেরাল ড্রাইভারস, পাওয়ারস এগুলো আছে। কিছু পেরিফেরাল ডিভাইস আছে বা কিছু পোর্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা কানেক্ট করতে পারি আমাদের যে কি বলে? আমাদের ডিভাইসেস যেগুলা। ফর এক্সাম্পল মাদারবোর্ড, মনিটর, তারপরে কিবোর্ড, মাউস, স্পিকার ইত্যাদি। তো VG একটা আছে। তো VG এটা আবার 15 পিন অ্যানালগ কেবল। তারপর DVI আছে। এটা VG এটা সবচেয়ে ওল্ড। তারপর DVI আছে। এটা 29 পিন ডিজিটাল অ্যানালগ। তারপরে আসে HDMI। এটা হাই রেজোলিউশন 4K সাপোর্ট করে আমাদের। আর ডিসপ্লে বোর্ড এটা ডিজিটাল স্ট্যান্ডার্ড, এটা সবচেয়ে নতুন আসছে। এখন আমরা একটু কথা বলবো একটু পাওয়ার সাপ্লাই ইউনিট, PSU নিয়ে। পাওয়ার সাপ্লাই ইউনিটটার কাজটা কি? আমরা যারা অ্যাকচুয়ালি বিশেষ করে যারা অ্যাকচুয়ালি ওই যে মানে ডেস্কটপ ইউজার তাদের জন্য পাওয়ার সাপ্লাইটা। তো ল্যাপটপে পাওয়ার সাপ্লাই বলতে কিছু এক্সিস্ট করে না। পাওয়ার সাপ্লাইটা আছে ল্যাপটপে যদিও, বাট এখানে পাওয়ার সাপ্লাইটা ডেস্কটপের মতন বড় করে না আসলে। পাওয়ার সাপ্লাই কাজটা কি? আমি সরাসরি যে পাওয়ার সাপ্লাই ছাড়া অ্যাকচুয়ালি আমরা আমাদের অপারেটিং সিস্টেমটা রান করতে পারবো, ডেস্কটপ যেটা বলছি। বাট এখানে একটু ড্রব্যাকস আছে। সেটা হচ্ছে যে আ ডিসি কারেন্ট, এসি কারেন্ট এগুলো নিয়ে পড়াশোনা করেছেন অবশ্যই আমি আশা করছি ছোটবেলায়। তো ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট এটা আমি দিব কারেন্ট সাপ্লাই টোটালি যা আমাদের ভোল্টেজ থাকবে সবই ওখানে যাবে। কোনো ফিল্টারিং হবে না। তো ধরি আমার এখন একটা ডিভাইস আছে সেখানে সর্বোচ্চ 100 ভোল্টেজ পর্যন্ত সহ্য করার ক্ষমতা আছে। কিন্তু আমি দিলাম 150 ভোল্টে। তাহলে অবশ্যই জিনিসটা ব্লাস্ট মারবে। তখন আমাদের এসি কারেন্টটা ইউজ করতে হয়। এসি এর মিনিংটা হচ্ছে অল্টারনেট কারেন্ট। এটা আমাদের আ টেসলা নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি তৈরি করছেন মূলত। অল্টারনেট কারেন্টে মূলত আমাদের ডিসি কারেন্ট আছে ডাইরেক্ট স্ট্রেইট ফরওয়ার্ড। বা এটাকে আপনি যদি আ আপনি যেটা গ্রাফে আঁকেন গ্রাফিক্যালি বললে এটা অ্যাকচুয়ালি সমানুপাতিক। প্রপোর্শনাল অ্যাকচুয়ালি। তো সমানুপাতিক বলতে যা ইনপুট দিচ্ছি ওই অনুযায়ী আউটপুটটাও আসে। এসি কারেন্টটা এরকম হয় না। এসি কারেন্টের ক্ষেত্রে গ্রাফটা সাইনোসয়েডাল হয়ে থাকে। সাইনোসয়েডাল বলতে বোঝানো এটা অ্যাকচুয়ালি সাইনের গ্রাফটা ফলো করে থাকে। এইগুলো একটু কথা না বলি। বাট এসি কারেন্টটা হচ্ছে আমাদের ফিল্টারিং করে। উদাহরণস্বরূপ আমি যদি এখানে মানে ১০০ ভোল্টেজ দেই, তো এই ১০০ ভোল্টেজ ধরি আমি ১০ ভোল্টেজটা বা ২০ ভোল্টেজ আমি দিলাম ইনপুট হিসেবে। তখন অ্যাকচুয়ালি এসিটা আ মানে কি করবে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা পাওয়ার সাপ্লাই যে কাজটা করে এখানে এসি কারেন্টটা আমি দিছি সাপ্লাইটা। তখন কি করবে? আমাদের পাওয়ার সাপ্লাইটা এটাকে ডিসি কারেন্টে কনভার্ট করবে। তারপর এটাকে বিভিন্ন ভোল্টেজে মানে এটা ক্যাটেগরাইজ করবে। তারপর সেই অনুযায়ী কাজ করবে। প্রয়োজন যে সময় যে ভোল্টেজটা প্রয়োজন সেটা ইউজ করবে। তো আল্টারনেট কারেন্ট আর ডাইরেক্ট কারেন্টের মধ্যে পার্থক্য আছে মূলত। বাট এগুলো নিয়ে আমরা কোথাও না বলি। আর আমি ফিজিক্স পড়ানো ছাড়ছি অনেক আগে। তো এগুলো আমার মনেও নাই। তো ভুল করে থাকলে এসি আর ডিসি এর মধ্যে যদি কোনো ভুল করে থাকি তাহলে একটু ইগনোর করবেন। কারণ এগুলো অনেক কিছু আমি ভুলে গিয়েছি। আমি লাস্ট ৪ বছর আগে পড়িয়েছি ফিজিক্স। আমি আগে ফিজিক্স টিচার ছিলাম ইন্টারমিডিয়েটের। তো যাই হোক, ইউনিভার্সিটি ফিজিক্স কয়েকদিন পড়াইছি আমার নিজের ফ্রেন্ড সার্কেলকে। সো যেটাই হোক, বাট আমাদের পাওয়ার সাপ্লাই এর কাজটা আসলে কি? পাওয়ার সাপ্লাই এর কাজটা হচ্ছে এটাই যে অ্যাকচুয়ালি আমাদের এসি কারেন্ট ইনপুট হিসেবে নিবে আর সেটাকে ডিসি কারেন্টে কনভার্ট করে সেগুলোকে আবার ভোল্টেজে কয়েকটা ভাগে ভাগ করে আর প্রয়োজন অনুযায়ী ইউজ করে। এতে করে আমার কম্পিউটারটা ব্লাস্ট তো মারবে না। ইউজ করা যাবে এইজন্য। আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ড্রাইভার। ড্রাইভার জিনিসটা কি? ড্রাইভার জিনিসটা এরকম ভাবে বলতে পারেন যে ধরেন আমি জাপানি একটা মেশিন কিনছি। জাপানি মেশিন তো জাপানিজ বুঝে। আমার বাংলা ভাষা তো বুঝে না। তো এটা যদি আমি আমার ইনস্ট্রাকশনটা জাপানিজ মেশিনকে বোঝাতে চাই, তো আমার যে জিনিসটা লাগবে
সেটার নাম হচ্ছে ট্রান্সলেটর। আমার কম্পিউটার ক্ষেত্রে ড্রাইভারটা হচ্ছে সেই রকম। আমার ইন্টারনালি আমি অনেকগুলো ডিভাইস কানেক্ট করেছি। কিন্তু ওই ডিভাইসগুলার যে জিনিসটা বোঝা যাচ্ছে, ওই ডিভাইসগুলোর সাথে কানেক্ট করাটা, তো ওদের তো একটা কমন ল্যাঙ্গুয়েজে আসতে হবে। যাতে অপারেটিং সিস্টেমটা বুঝে অ্যাকচুয়ালি যে আমরা মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা করবেটা কি? মানে এই যে পেরিফেরাল ডিভাইস বা ইন্টারনাল ডিভাইসগুলো করবেটা কি? তো এইটার জন্য কোনো কিছু তো দরকার। সেটার নাম হচ্ছে ড্রাইভার। ড্রাইভারটাকে আপনি কার্নেল মডিউলও বলতে পারেন। আমাদের লিনাক্স অনেকগুলো কার্নেল মডিউল আছে। এটার প্রয়োজন অনুযায়ী কার্নেল মডিউলটা ইউজ করি, এটাকে আমরা ড্রাইভার বলি। ড্রাইভারটা হচ্ছে মাঝখানে একটা ব্রিজ, যেটা আসলে অপারেটিং সিস্টেম এবং এই ডিভাইসগুলোর মধ্যে একটা কানেকশন তৈরি করবে। তখন অ্যাকচুয়ালি তাদের মধ্যে কমিউনিকেশন ভালো মতো হবে। তারা বুঝতে পারবে একে অপরকে। দ্যাটস অল। আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসপাতিগুলা। এগুলো খুবই থিওরি রিলেটেড ছিল। এখন আমরা একটু খুব তাড়াতাড়ি শেল স্ক্রিপ্টিং নিয়ে আমরা শুরু করি। আর আজকের ভিডিওটা আবার একটু লং হয়ে যাচ্ছে আসলে। তো শেল স্ক্রিপ্টিং বলতে কি বোঝানো হয়? ইন জেনারেল আপনি শেল জিনিসটা কি? শেল হচ্ছে এটা এনভায়রনমেন্ট, যেখানে আমরা লিনাক্স কমান্ডগুলো টাইপ করতে পারবেন। আর শেল স্ক্রিপ্টটা হচ্ছে এটা একটা স্ক্রিপ্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের লিস্ট অফ কমান্ডস, এটা একটা অটোমেশন এর জন্য আমরা এটা ইউজ করতে পারি। আমরা এখন অটোমেশন কেন ইউজ করতে যাচ্ছি এটা আমি যদি একটু বলি বুঝিয়ে। ধরেন আপনার রেগুলারলি আপনার 10 থেকে 20টা কমান্ড ইউজ করা লাগে। কারণ আমি মানুষ মাত্রই ভুল করতে পারি যে 20টা কমান্ডের কোন একটা জিনিসে ভুল করছি বা অনেকগুলো জিনিসে ভুল করতে পারি। তো আমি যদি এরকম করি যে এই 20টা কমান্ডটা স্ক্রিপ্টে আমি সেভ করে রেখে দিলাম। স্ক্রিপ্টে সেভ করে রাখার পর এইগুলাকে আমি জাস্ট ডেইলি আমি যে স্ক্রিপ্টটাকে রান করি। এতে অ্যাকচুয়ালি ভুল করার যে জিনিসটা সেটাও কমলো। আর আমার এখানে ডেইলি কমান্ড আমাকে লিখতে হবে না। জাস্ট আমার রান করব, দ্যাটস অল। আর এটা কনসিস্টেন্সি থাকবে। আর এখানে লজিক আমরা অনেক ইউজ করব। শেল স্ক্রিপ্টিং এ জাস্ট কমান্ড রান করে এরকম না। এইটা একটা ফুললি ফ্লেজড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মতোই কাজ করে। এখানে ইফ এলস স্টেটমেন্ট আছে, এখানে লুপস আছে। ওকে? কাজ করে থাকে। এখানে কমেন্টিং আছে, সবকিছু এখানে আছে। এখানে ভেরিয়েবলও আছে। এ তো ওইগুলো নিয়ে আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে শেল স্ক্রিপ্টিং নিয়ে আমি একটু কথা বলি। শেল স্ক্রিপ্টিংটা আমরা কিভাবে শুরু করতে পারি? তো শেল স্ক্রিপ্টিংটা আমি একটু শুরু করে দেখাই কিভাবে হয়। ওকে। তো আমরা একটু প্রথমত একটা লিনাক্স টার্মিনালে চলে যাই। তারপর আমি একটু ডেস্কটপে যাই। তো ডেস্কটপে চলে গেলাম আমরা। এখন একটু টার্মিনালটা ক্লিয়ার করি। এখন যেকোনো ফাইল যদি আপনি ওপেন করতে চান বা সরাসরি ক্রিয়েট করতে চান, তাহলে আপনি ২ টা আপনি কমান্ড ইউজ করতে পারেন। হয় ন্যানো আপনি ইউজ করেন। ন্যানো হচ্ছে এটা টার্মিনাল বেসড টেক্সট এডিটর। ন্যানো ইউজ করতে পারেন বা ভিম ইউজ করতে পারেন। আমরা ন্যানোটা বেশি ইউজ করব। ঠিক আছে? ন্যানো ইউজ করে আমি যখন স্ক্রিপ্টের নাম দিলাম যে আমি বললাম যে day10.sh বলে নিলাম। তো যদি আমি বলি এখন day10.sh যখন বলে নিলাম, তখন এটা অ্যাকচুয়ালি আরেকটা মানে এটা কিন্তু এখন টার্মিনাল, এটা এখন কিন্তু এটা টেক্সট এডিটরের ভেতরে ঢুকে গেছে। তো আমি এখানে চাইলে যা কিছু লিখতে পারি। এনিথিং আমি লিখে ফেললাম, ধরেন লিখলাম। এটা সেভ করব কিভাবে? আপনি এইখানে নিচে কিছু জিনিস দেখতে পাচ্ছেন। এগুলো অ্যাকচুয়ালি শর্টকাট দিয়ে দিছে। সো এই যে সাইনটা, এটা আমরা অ্যাঙ্গেল হিসেবে ইউজ করতাম। সো এই সাইনটা বলতে কন্ট্রোল বোঝায়। তাহলে কন্ট্রোল ও বা রাইট আউট, কন্ট্রোল এস এখান থেকে এক্সিট করা। এই ২ টা মাথায় রাখলেই চলে। তো আপনি জাস্ট কন্ট্রোল প্লাস ও করেন। তারপর আপনি এখানে আপনার কনফার্মেশন চাইছে, এখন আপনি এন্টার করে দিলেন। তারপর কন্ট্রোল এক্স দিলেন। তাহলে আপনি আবার কি করলেন? টার্মিনাল ব্যাক করলেন। আমি টার্মিনালে ব্যাক করতে চাই না। আমরা শেল স্ক্রিপ্টিংটা ইন্ট্রোডাকশন করেছি। তো এইটা দিয়ে শুরু করা যাক। আমরা শুরুটা করি কিভাবে শেল স্ক্রিপ্টিং এ? প্রথমত হ্যাশ তারপর এই সাইনটা। এটা বাংলায় আশ্চর্যবোধক চিহ্ন বলে থাকে। ইংরেজিতে কি বলে আমি ভুলে গিয়েছি। তো এই জিনিসটাকে বলা হয় ম্যাজিক বাইট। এই যে জিনিসটা লিখেছি এটাকে আমি বলি ম্যাজিক বাইট। তারপরে আমরা আরেকটা লাইন লিখি হচ্ছে /bin/bash। আচ্ছা এইটা এখন আবার কি? এইটা হচ্ছে আমাদের মূলত আমাদের শেলের ইন্টারপ্রিটার। শেলের ইন্টারপ্রিটার বলতে কি বোঝানো হয়? ইন্টারপ্রিটার হচ্ছে এমন কিছু যেটা একটু স্পেসিফাই করে দিচ্ছে যে অ্যাকচুয়ালি এটা কোন জায়গা থেকে রান করবে। এটাকে স্পেসিফাই করে দেওয়া হবে যে কোন একটা স্পেসিফিক সফটওয়্যার আসলে এটাকে রান করতে পারে, ওইটাই। সেটা একটা ইন্টারপ্রিটার আমরা মানে বলে দিয়েছি। তো এটা যে শেল স্ক্রিপ্টিং এর ক্ষেত্রেও না, পাইথন এর ক্ষেত্রেও কিন্তু ইন্টারপ্রিটার আমরা স্পেসিফাই করে দিতে পারি। তারপর রুবি এর ক্ষেত্রে আমরা স্পেসিফাই করে দিতে পারি, পার্ল এর ক্ষেত্রে স্পেসিফাই করে দিতে পারি। এগুলো কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট আমরা ব্যাশে অনেক বেশি ইউজ করে থাকি, এইজন্য দিলাম। ওকে? সো আমাদের বাই ডিফল্ট আমরা ব্যাশ শেলটা ইউজ করে থাকি। এখন ব্যাশ নিয়ে যদি কথা বলি, আমাদের পৃথিবীতে আসার প্রথম শেলটার নাম হচ্ছে বার্ন শেল। তারপর ওইটাকে ডেভেলপ করে একটা শেল বানানো হয়, সেটার নাম হচ্ছে ব্যাশ। ব্যাশের এটা হচ্ছে বার্ন এগেইন শেল। তো বার্নটা হচ্ছে BOURN কিন্তু। আর আমরা যেটা ইউজ করি মানে কাইনেক্সে বাই ডিফল্ট যে শেলটা থাকে সেটার নাম হচ্ছে জেল শেল। জেল শেলটা হচ্ছে ব্যাশের অ্যাডভান্স ভার্সন। মানে ব্যাশটাকে মানে ডেভেলপ করে তৈরি করা হয়েছে। আমি একটু জিনিস দেখাই আপনাদের। কন্ট্রোল করলাম। তারপর যদি আমি কন্ট্রোল এক্স করি, এখন যদি আপনি জাস্ট লিখেন যে ইকো,
তারপর ডলার দিয়ে লিখলেন যে শেলটা, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার শেলটা হচ্ছে ZSH, রাইট? বাট আমি যেহেতু এখানে স্পেসিফাই করে দিয়েছি আমার ব্যাশটাকে ইউজ করো, তাহলে সে অ্যাকচুয়ালি ব্যাশটাকে ইউজ করবে। অলরাইট, সেটা হচ্ছে আমাদের এই টোটাল জিনিসটা কি বলে। প্রথমত হ্যাশ দিয়ে এই জিনিসটা এতটুকুই বলা হয়, ম্যাজিক বাইট বলা হয় থাকে। আর এটা হচ্ছে আমাদের শেল ইন্টারপ্রেটার। এই টোটাল লাইনটাকে বলা হয় শ্যাব্যাং। ওকে, টোটাল জিনিসটাকে আমরা শ্যাব্যাং বলে থাকি। তো শ্যাব্যাংটা একটু অড লাগতেছে, এটা হচ্ছে শ্যাব্যাং। এইভাবে আপনি উচ্চারণ করবেন, এটাই বলা হয় থাকে টোটাল লাইনটাকে। খুবই অড লাগলেও এটাই হচ্ছে এটার উচ্চারণটা আসলে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন এতটুকু জিনিসটা। এটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝানো হচ্ছে, আশা করি বোঝা গিয়েছে এতটুকু জিনিস। এখন যে আমরা সামনে আগাই, এখন আসলে আমাদের ওয়ার্কফ্লোটা কিরকম হয়। আমরা এখানে আমরা শেলটাকে ক্রিয়েট করবো, একটা যেখানে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করলাম, লিখলাম এখানে। তো লেখার পর আমাদের একটা পারমিশন দিতে হয়, পারমিশন দিলাম, ভালো কথা। তারপর আমরা রান করবো। এটা হচ্ছে ডিফারেন্ট, মানে জাস্ট ডিফল্ট। আমি মানে বলতে পারেন যে আমার একটা ওয়ার্কফ্লো এভাবে মূলত কাজ করে। আমি দেখাই একটু। যে ধরেন আমি এখানে জাস্ট আমি লিখলাম ইকো, তারপর বললাম যে হ্যালো ওয়ার্ল্ড। সিম্পল একটা জাস্ট আমার শেল, মানে একটা স্ক্রিপ্ট লিখছি হ্যালো ওয়ার্ল্ড। এর বেশি আমি কিছু লিখতে চাই না, রাইট? এখন আমি যে সেভ করবো কিভাবে, এগেইন কন্ট্রোল প্লাস ও, তারপর এন্টার মারবো, তারপর কন্ট্রোল প্লাস এক্স। এখন আপনি যদি ট্রাই করেন ডট স্ল্যাশ দিয়ে আমি মূলত রান করি বাই ডিফল্ট শেলগুলোকে, তো ডে 10.sh এটা যদি রান করার চেষ্টা করি, পারমিশন ডিনাইড বলবে। কারণ আমাদের প্রতিটা শেলকে ক্রিয়েট করার পরে আমার একটা পারমিশন দিতে হয়, এক্সিকিউটেবল পারমিশন। কারণ আমি দুইভাবে রান করতে পারি স্ক্রিপ্টটাকে, এটা হচ্ছে এইটা একটা উপায়, আর এটা হচ্ছে আমাদের সরাসরি আমি মানে এইভাবে রান করতে পারি, sh। তারপর এইটা, এইটা মূলত বোঝানো হচ্ছে যে আমি শেলে আমি মূলত এটাকে একটা আর্গুমেন্ট হিসেবে ফাইলটাকে দিচ্ছি, এটা সরাসরি রান করা না। তো আর্গুমেন্ট হিসেবে দিলে এটা সরাসরি রান করা যায়, ঠিক আছে? তো আমি যদি আর্গুমেন্ট হিসেবে দিই, এটা মূলত সরাসরি এখান থেকেই রান করা যায়, আর কিছু না। বাট আমি চাচ্ছি পারমিশন অনুযায়ী দিতে, তো সেটা কিভাবে করা যায়? তো তখন আমার chmod নামে একটা কমান্ড আছে, chmod কমান্ডটা দিয়ে আমরা পারমিশন দিই এক্সিকিউট করার জন্য বা রান করার জন্য। তো সেটা কিভাবে করা যায়? সুডো, আমি যেহেতু এখন লোকালিতে আছি, যা মানে কোন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য সুডো ইউজ করতে হবে। chmod, সো ch বলে চেঞ্জ, mod মানে মডিফিকেশন করতে হবে। আর এক্সিকিউটেবল পারমিশন তো প্লাস এক্স দিয়ে দিব। তো প্লাস এক্স কোন ফাইলটাকে, dead.sh এটাকে, দ্যাটস অল। তো ফাইল পারমিশনটা নিয়ে আমাদের সামনে ক্লাস আসতেছে, তো এটা সমস্যা নেই। তখন যদি রান করি, ইয়েস, এটা আমাদের কিন্তু রান করেছে। তো আমরা আমরা স্ক্রিপ্টটা ক্রিয়েট করেছি, এটাকে পারমিশন দিয়েছি এবং আমরা স্ক্রিপ্টটা রানও করেছি। এটা ওয়ার্কফ্লো অনুযায়ী আমরা গিয়েছি আসলে, ঠিক আছে? আর এখানে ন্যানোর কিছু জিনিস দেখিয়েছে যে এই সাইন দেখছি কন্ট্রোল বুঝিয়েছে, তাহলে কন্ট্রোল ও রাইট আওয়ার, কন্ট্রোল কে কাট লাইন, কন্ট্রোল ইউ আনকাট, মানে আপনি যে লাইনটাকে কাট করছেন ওটা উন্ডো করার জন্য আনকাট মানে বা পেস্ট করা ওইটা। তারপর কন্ট্রোল এক্স দিয়ে এক্সিট, আর কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ফায়ার ইজ মানে সার্চ করার জন্য। এইগুলো আপনি নিজে নিজে দেখে নেবেন, ওকে? তারপর যদি আমরা যাই স্ক্রিপ্টিং লজিক, এখন আপনি আপনার শেল স্ক্রিপ্ট যেটা আপনি লিখেছেন বা বানিয়েছেন, আপনি সেখানে কিন্তু চাইলে আপনি যে কাজটা করা করতে পারেন সেটা হচ্ছে আপনি এখানে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন। সেই ভেরিয়েবলকে কিন্তু আবার ইউজ করতে পারেন, আবার তাছাড়া আপনি বিভিন্ন কমান্ড গুলো ইউজ করতে পারেন। আপনার যে মানে আপনার যে জিনিসটা আছে বা কি বলা যায়, আপনার বলতে পারি যে আপনার স্ক্রিপ্টটাতে আপনি ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন, ওই ভেরিয়েবলটা প্রিন্ট করতে পারেন, আপনি যে কোনো কমান্ড রান করতে পারেন, কমান্ড লিখবেন, আপনি ওইটা এক্সিকিউট কিন্তু হবে। এটা কিভাবে হচ্ছে আসলে এটা একটু দেখা উচিত, রাইট? আমরা একটু দেখে নিই আসলে, তো দেখা উচিত, দেখাবো আমরা সবকিছু আর রিলসে দেখবো আসলে। তো আমরা সেমলি আগের স্ক্রিপ্টটাকে চলে যাব, কারণ আমি এগেইন এইখানে আসি। তো শ্যাব্যাং লাইনটা থাকবো একটু, তো শ্যাব্যাং লাইনটা দিলাম আমরা। আর এখানে লিখলাম যে একটা নেম, আমার নামটা দিলাম, নামটা কি, ভেরিয়েবল ক্রিয়েট করা হয় কিভাবে আমাদের ব্যাশে, ইকুয়াল দিয়ে কোন নো গ্যাপ, তার আমার নামটা হচ্ছে ফুয়াদ। তো নামটা দিলাম। আর এরপরে আমরা এইটাকে মানে এই ভেরিয়েবলটা কিন্তু আরেকটা ভেরিয়েবলের ভেতরে ঢুকানো যায় কিভাবে, যে বললাম যে মাই নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যে মাই নেম নামে একটা ভেরিয়েবল। কারণ এখানে ভেরিয়েবলটা স্পেসিফাই করার জন্য যেটা করতে হয় ডলার ইউজ করতে হয়, তারপর নেম। এখন আমি চাই লিখতে পারি যে ইকো, যে তারপর আছে আমাদের মাই
নেম, তারপর আমি ইজ দিয়ে দিলাম, তারপর আমি ডলার দিয়ে আমার নামটা দিয়ে দিই যে নেম, এটা দিতে পারি। আর তারপরে আমি চাইলে বা নেমের জায়গায় মাই নেমটাই দিব, মাই নেমটা বেশি বেটার। যে আমার মাই নেম নামে যে ভেরিয়েবলটা ওইটাকে স্পেসিফাই করে দিলাম। তবে স্পেসিফাই করে দেওয়ার পরে আমি এখানে যে কোনো কমান্ডটাও লিখতে পারি, যে ফর এক্সাম্পল এখো এখো দিয়ে লিখতে পারি যে টুডে ডেট ইজ, দিয়ে আমি এখানে এই সাইনটা দিয়ে এটার ভেতরে একটা কমান্ড ডেট নামে একটা কমান্ড আছে, ওইটা আমরা ইউজ করবো। দেখা যাক, রান করার কথা আসলে বাই ডিফল্ট, বাট লাস্টের লাইন এটা ভুল হতে পারে, আমি এখনো শিওর না। বাট আমরা একটু লিখি, দেখি কন্ট্রোল ও, তারপর আমরা কন্ট্রোল এক্স দিলাম। এখন আমি আবার একটু রান করি। সো রান হয়েছে যে মাই নেম ইজ ফর টুডেজ ডেট ইজ সামথিং লাইক দ্যাট, এটা রান করেছি। এমন কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা একটু দেখি। প্রথমত ইকো $0, এটা রান করলে কি আসে? এই জিনিসটা যখন আমি রান করবো, এটা হচ্ছে আমাদের মেইন শেলটাকে এটাকে প্রিন্ট করে। ইকো $0, এটা হচ্ছে আমাদের মেইন শেল যেটা আছে ওইটাকে মূলত প্রিন্ট করে থাকে। কারণ এটার জায়গায় এখন আমরা কাজ করি ইকো ডলার, আমি 1 দিলাম, ইকো $1 দিলে আমার কিছু আসবে না, কোয়েশ্চেন মার্কটা দিতে পারি তো। ওকে ওকে ফাইন। তারপর কিছু ইন্টারেস্টিং জিনিস আমরা দেখাতে চাই। তো $0 যখন আমি কিছু স্পেশাল ভেরিয়েবলস $0 ইউজ করলে আমাদের স্ক্রিপ্ট নেম আসবে, $1 ইউজ করলে ফার্স্ট আর্গুমেন্ট আসবে, আর ডলার কোয়েশ্চেন মার্ক লাস্ট আমাদের কোড, লাস্ট এক্সিট কোডটা আসবে। এক্সিট কোড এই জিনিসটা একটু ইন্টারেস্টিং, এক্সিট কোডটা আসবে। বাট ইকো $1 এখানে কোনো ফার্স্ট আর্গুমেন্ট আমাদের নাই। বাট আমি যদি চাইলে ফার্স্ট আর্গুমেন্টটা আনতে পারি, বাট ফার্স্ট আর্গুমেন্ট বলতে বোঝানো হয়েছিল আমাদের লাস্টে কোন জিনিসটা ইউজ করছি। উদাহরণস্বরূপ আমি এসএইচ দিয়ে আমি যদি এই জিনিসটা রান করি, তারপর আমি যদি ইকো $1, তখন এখানে একটা জিনিস পাওয়ার কথা, বাট এটা ফার্স্ট আর্গুমেন্টকে মিন করা হয়ে থাকে। তারপরে যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটা সেকেন্ড আর্গুমেন্ট হয়। তো এই জিনিসটা আমরা সামনে বুঝবো, বাট এইটা একটা কথা। বাট আমি যদি এরকম বলি যে ইকো তারপর ডলার, তারপর আমি কোয়েশ্চেন মার্ক দিলাম, তো এটা দিলে 0, এটা একটা এক্সিট কোড। এখন এক্সিট কোড বলতে কি বোঝানো হয়? এক্সিট কোড বলতে বোঝানো হয় যে অ্যাকচুয়ালি আমার স্ক্রিপ্টটা সাকসেসফুলি কোনো এরর ছাড়া রান করেছে কিনা। এক্সিট কোড যদি 0 হয় তাহলে অবশ্যই বোঝানো হয় খুবই সাকসেসফুলি আমাদের মানে উইথাউট এনি এরর সে অ্যাকচুয়ালি রান করেছে। আর যদি 0 ছাড়া অন্য যে কোনো নাম্বার থাকে তার মানে এখানে কোনো না কোনো এরর খাইছে। ওকে? সো আপনারা অনেক সময় মানে এই জন্য মূলত জিনিসটা করা হয়। সেটা হচ্ছে যে আমাদের যে মানে স্ক্রিপ্টটা সবসময় এইভাবে মানে করে যে এক্সিট 0, এই লাইনটা দিয়ে মূলত শেষ করে থাকে। আপনি সবাই দেখে থাকবেন। তো এইটা দিয়ে বোঝানো হয় যে অ্যাকচুয়ালি আমার স্ক্রিপ্টটা সাকসেসফুলি রান করেছে। তো আমি চাইলে এখন এটা রান করে দেখতে পারি, রাইট? এখন আমি রান করি, রান করেছি এইবারও, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে মতো রান করা যায়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন, এটা কঠিন কিছু না। তারপর যদি আমরা দেখি স্ক্রিপ্টে কিছু লজিক আছে। তো আমরা এখানে কিছু কন্ডিশন আমরা এপ্লাই করতে পারি। এগুলো আমি দেখাবো না আসলে, কারণ এগুলো এখন দেখানো আহ, মানে পয়েন্টলেস। এগুলো দেখলে কিছু বুঝবেন না আপনি নিজেও। সো আপনি ইফ এলস স্টেটমেন্ট গুলো চাইলে ইউজ করতে পারেন। তো ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে ইফ দিয়ে একটা কন্ডিশন বলতে এখানে একটা কমান্ড ইউজ করা হয়, তারপর দেন দিয়ে কি হবে সেটা আমি দিতে পারি। এলস মানে চাচ্ছি যে এই কন্ডিশন হলে কোনটা মানে হবে সেটা আমি নিচে লিখতে পারি। এলস দিয়ে আমি লিখতে পারি যে যদি কন্ডিশনটা ম্যাচ না হয় তখন এটা। আর লাস্টে এফআই বলতে বোঝানো হয়, এফআই দিয়ে বোঝানো হয় যে অ্যাকচুয়ালি আমার এটা ইফ এলস স্টেটমেন্টের এটা এক্সিট এখানে শেষ হবে এটা। তো এই জিনিসটা এখন আমি কোনো কোড লিখে দেখাবো না, কারণ এটা আমি শেল স্ক্রিপ্টিং এ আমি তো সবকিছু বুঝেই বলবো, কারণ এগুলো একটু মাথার উপর দিয়ে যাবে এখন। বাট মানে দেখালে বুঝবেন না। এটা বোঝাতে গেলে আরো কিছু অপশন লাইক মাইনাস এ কিউ, মাইনাস জে কিউ ইত্যাদি যে আর্গুমেন্ট সেগুলো আমাকে বোঝাতে হবে আপনাদেরকে। ওকে? তাই আমি এটা দেখাবো না। ঠিক তেমনি এখানে স্ক্রিপ্টিং কিন্তু লুপস আছে, ফর লুপস আছে, আর আমাদের ওয়াইল লুপসও কিন্তু আছে। তো এটা ফর লুপস প্রায় সেমই, বাট কিছু জাস্ট বেসিক ডিফারেন্স আছে। শেল স্ক্রিপ্টিং খুবই ইজি আসলে। তো এখানে লুপস গুলাও আছে। সো যেমন আপনি স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছেন লুপস এর ক্ষেত্রে। তো এইগুলো নিয়ে আমি একটু এক্সপ্লেনেশন আপনাদের দিব না। আর এইখানে একটা মাস্ট একটা রেফারেন্স দিয়ে দিয়েছি আমি লাস্টে। রেফারেন্স হিসেবে আমরা হার্ডওয়্যার ইন্সপেকশনের কিছু কমান্ড আর স্ক্রিপ্টিং সিনট্যাক্সের কিছু জিনিস দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আবার কিন্তু লং হয়ে গেছে।
বাট আমি চেষ্টা করেছি প্রতিটা জিনিস বোঝানোর সহজে আপনাদের কাছে, যাতে আপনি বুঝতে পারেন। বাট যেটাই হোক আজকে কিন্তু এতটুকুই শেষ হচ্ছে এতটুকুতেই। পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে।